কি হচ্ছে এসব? তুমি দেখি থামার নামই নিচ্ছ না। তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রণয়, সাবধান। ডিরেক্টর এইবার খুব চিৎকার করে প্রণয়কে থামাতে চাইলেন, কিন্তু কে শোনে কার কথা? আপনি আর একটাও কথা বলবেন না। অনেকক্ষণ ভালোভাবে আপনার সাথে কথা বলেছি, আপনাকে সম্মান দিয়েছি। আপনার মতো বদলোকেদের শায়েস্তা করতে আমার 1 সেকেন্ড লাগবে। প্রণয়ের এই রূপ ডিরেক্টর আগে দেখেনি। ওর এত বয়সের অভিজ্ঞতা এমন বেয়াদবির মুখোমুখি আগে কখনো হতে হয়নি। ও চাইলেও এখনই প্রণয়কে এখান থেকে বের করতে পারবে না, কারণ সেই ক্ষমতা ওর নেই। শুধু অবাক দৃষ্টিতে প্রণয়ের এই পাশবিক বহিঃপ্রকাশ দেখে থম মেরে গেলেন ডিরেক্টর স্যার। এবার নীলেরও কান গরম হয়ে গেল। কিছুতেই সহ্য হচ্ছিল না। উঠে দাঁড়িয়ে নীল তেড়ে গেল, এনাফ ইজ এনাফ। এরই সঙ্গে দরজা খোলার শব্দ হল। সবার নজর চলে গেল দরজার দিকে। তাহলে অবশেষে প্রবীর মিত্র এসেই পড়লেন। উনি কার পক্ষ নেবেন, ডিরেক্টরের নাকি নিজের নাতির? দাদামশাই এসে গেছ ফাইনালি। দরজার দিকে তাকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল প্রণয়। ঘরে প্রবেশ করলেন প্রবীর মিত্র, এই রিয়েল এস্টেট কোম্পানির একচ্ছত্র মালিক। ভারী চেহারা, গম্ভীর পদধ্বনি, কালো মোটা ফ্রেমের চশমা, সব মিলিয়ে তার মধ্যে এক বিশেষ আধিভাজ্য প্রকাশ পাচ্ছিল। স্কুলে মারপিটে হারলে যেমন হেরে যাওয়া ছেলেটি তার বাড়ির লোক দেখে উল্লসিত হয়ে নালিশ জানায়, ঠিক সেইভাবে নিজের দাদামশাইকে দেখে প্রণয় লাফিয়ে উঠল অভিযোগ করার জন্য। যেন আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। প্রণয় দিনকে রাত করে কথার ওপর কথা চড়িয়ে সাজিয়ে গুছিয়ে বলতে লাগল, দাদামশাই, ডিরেক্টর স্যার আজ আমাকে রিসেপশনে সবার সামনে শুধু অপমানই করেননি, আমার গায়ে হাতও তুলেছেন। উনি আমার নাতির সম্মান ধুলোই মিশিয়ে দিয়েছেন। আমার সম্মান মানে আমাদের পরিবারের সম্মান। কথাটা শেষ হওয়ার আগেই প্রবীর মিত্রের মেজাজের আগুন ধিকি ধিকি জ্বলতে শুরু করল। তিনি সোজা ডিরেক্টরের দিকে তাকিয়ে বললেন, প্রণয় যেটা বলছে সেটা সত্যি? তুমি আমার নাতির গায়ে হাত তুলেছ? এই অধিকার তোমাকে কে দিল? প্রণয়ের থেকেও প্রবীরবাবুর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তার বংশমর্যাদা। ছোট বড় যেই হোক, নিজের পরিবারই সব থেকে আগে। ডিরেক্টর একটু আগেই নীলকে বলেছিলেন, মিত্রমশাই রিজনেবল মানুষ, বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেন। কিন্তু প্রবীর মিত্রের শেষ কথাগুলো শোনা মাত্রই নিজের ধারণা নিয়ে সংশয় দেখা দিল ডিরেক্টরের মনে। তিনি কি এতদিন মানুষটিকে ভুল চিনেছিলেন, নাকি নিজের রক্ত এতটাই দুর্বলতা যে সেখানে যুক্তি চলে না? তবুও নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে বললেন, মিত্রবাবু, আপনি ভুল করছেন। এই পেনড্রাইভে সব ফুটেজ আছে, দেখলেই বুঝবেন প্রণয় অন্যায় আবদার করছে। আপনি একবার। কথা শেষ করার আগেই প্রবীর মিত্র ধৈর্য হারালেন। তুমি জানো না আমি রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডেপুটি ডিরেক্টর? এই কোম্পানি রায়চৌধুরীদের সাথে পার্টনারশিপে আছে। আমার তোমার মতো অত সময় নেই। প্রণয় সুযোগ বুঝে আবার বলতে শুরু করল, দাদুমশাই, উনি আমাকে আজকে ফায়ার করতে চাইছিলেন। আমি প্রতিবাদ করাতে উনি বললেন আমাকে ম্যানেজার রাখা কোম্পানির ভুল, কোম্পানির নেগলিজেন্স। ডিরেক্টর কিছু উত্তর দেওয়ার আগেই প্রবীর মিত্র রেগে গিয়ে আঙুল তুলে বললেন, তোমার এত সাহস? তুমি আমার পারমিশন ছাড়াই এমন সিদ্ধান্ত নাও? আমার কোম্পানি আমার কথায় উঠে বসে, তাই আমি তোমাকে আজ থেকে ফায়ার করলাম। প্রবীর মিত্রের এই আদেশে ডিরেক্টর ক্ষুব্ধ হলেন। থম মেরে দাঁড়িয়ে রইলেন তিনি। এতক্ষণে প্রণয়ের মুখে হাসি ফুটল। মনস্কামনা পূর্ণ হয়, ওর মধ্যে আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। গম্ভীরভাবে বলল, কি ডিরেক্টর স্যার, আপনাকে বলেছিলাম না, যদি আমার কথা শুনে এই অপদার্থ নীলকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলতেন তাহলে আপনি বেঁচে যেতেন। কিন্তু শোনেননি, একটা ফালতু রাস্তার ছেলের জন্য আমায় অপমান করলেন। এবার বুঝলেন ঠেলা? এতক্ষণ চুপ করে সব শুনছিল নীল। প্রবীর মিত্র আসার পর ধীরস্থির হয়ে শুধু মনোযোগ দিচ্ছিল। মনের ভেতর প্রবীর মিত্রের সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়েছিল, কারণ শুনেছিল উনি রিজনেবল একজন মানুষ। কিন্তু ঘটনাস্থলে সবকিছু উল্টে গেল। নীল বুঝল প্রবীর মিত্র মোটেও যুক্তিশীল নন। তিনি অধৈর্য আর পক্ষপাত দুষ্ট মানুষ। মনের মধ্যে প্রশ্ন জাগল, রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমন একজন মানুষকে পার্টনার করল কিভাবে? এমন মানুষের পরিবারেই প্রণয়ের মতো মানুষ থাকা আশ্চর্যের কিছু নয়। যেমন গাছ তেমন ফল। তবুও প্রবীরবাবু যখন ডিরেক্টরকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছেন, তখন নীল শেষবারের মতো বলল, আপনি ভুল করছেন। এমন একজন মানুষকে একটা অপদার্থের কথায় তাড়িয়ে দিলে আপনার কোম্পানির ক্ষতি হবে। সোফায় বসা নীল এই কথাগুলো বলতে বলতে দুপাশে হাত ছড়িয়ে পায়ের ওপর পা তুলে আরও আরাম করে বসল। প্রবীর মিত্র দাঁড়িয়ে
আর তার সামনে এক বাইরের ছেলে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে এতটা নির্ভীক ভঙ্গিতে বসে আছে, এ দৃশ্য দেখে প্রবীর মিত্র ফোঁস করে উঠলেন। বাকি পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। প্রবীর মিত্র তো একেবারেই যুক্তিশীল মানুষ না, একেবারেই অধৈর্য এবং পক্ষপাতিত্ব করা মানুষ। নীলের ভেতর বিস্ময়ের উদ্বেগ হল। ওর মনে হল, এমন একজন রকচটা মানুষকে রায়চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিজের পার্টনার করার জন্য মনোনীত করল কিভাবে? নীলের কাছে আবারও ধরা পড়ল ওদের কোম্পানির আরেকটা ভুল সিদ্ধান্ত। এমন মানুষের পরিবারেই প্রণয়ের মতো ২-১০টা পিস থাকবে, এটাই তো স্বাভাবিক। এতে অবাক হওয়ার কি আছে? যেমন গাছ তেমন ফল। কিন্তু প্রবীরবাবু তো ডিরেক্টর স্যারকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছেন। তাই শেষবারের মতো প্রবীর মিত্রকে পরামর্শ দেওয়ার জন্য নীল হাসিমুখে কাপা গলায় বলল, আপনি ভুল করছেন। এমন একজন মানুষকে একটা অপদার্থের কথায় তাড়িয়ে দিলে আপনার কোম্পানির ক্ষতি। সোফায় নর্মালি বসেছিল নীল, তবে এই কথাগুলো বলতে বলতে সোফার দুপাশে হাত ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসল সে আরও আরাম করে। যেখানে প্রবীর মিত্র দাঁড়িয়ে রয়েছে, সেখানে ওরই অফিসে ওর সামনে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে আছে একটা বাইরের ছেলে। এই দেখে প্রবীর মিত্র ফোঁস করে উঠল। নীলের বেশভূষা দেখে ওর এই আচরণ স্বাভাবিকভাবেই সহ্য করতে পারল না প্রবীর। নীলও জানত ওর এই কনফিডেন্স একেবারেই হজম হবে না প্রবীরের। ও যেন ইচ্ছে করেই আরও বেশি নিজের কুল ইমেজ ধরে রাখার চেষ্টা করল, যাতে প্রবীর মিত্র আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আসলে প্রতিকূল পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়াতেই বোঝা যায় মানুষটা আদতে কেমন। নিজেদের কোম্পানির এই পার্টনার আসলেই কেমন সেটাই যাচাই করে নিতে চাইছিল নীল। প্রবীর প্রশ্ন করল, হুইজ হি? আমার অফিসে কি করছে? প্রণয় উত্তর দিল, এই তো যত নষ্টের গোড়া দাঁড়ামশাই, এর জন্যই আমাকে এত অপদস্থ হতে হয়েছে। এর নাম নীল, খুব দেমাগ আছে, পয়সা নেই অর্থে সে দেমাগ রয়েছে। নীল প্রবীরের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি চাইলে এক্ষুনি তোমাকে এই ঘর থেকে বের করে দিতে পারি? নীল শান্ত গলায় বলল, নিশ্চয়ই পারেন, কিন্তু আমি শুনেছিলাম আপনি একজন রিজনেবল মানুষ। আসলে ঘটনা ঘটার সময় তো আপনি ছিলেন না, তাই না? তাহলে এক পক্ষ শুনেই বিচার করে বসলেন কে ঠিক আর কে ভুল। আচ্ছা, আপনিও তো ভুল হতে পারেন। আগে জানুন, শুনুন, তারপর তো ডিসাইড করবেন কে আসলে অন্যায় করেছে, সেটা বুঝতে পারবেন। প্রবীর রেগে উঠল, তুমি তুমি আমায় শেখাবে কিভাবে বিচার করতে হয়? দেখে তো মনে হচ্ছে পেটে বিদ্যেটুকুও নেই। দেখো, আমরা একটা সিরিয়াস কথা আলোচনা করছি। এটা একটা বড় কোম্পানি, আর সেটার কিছু প্রোটোকলস আছে। আই হোপ ইউ নো প্রোটোকলস মিনিং। যাই হোক, তাই এসবে ঢুকো না, এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে আমায় সিকিউরিটি রাখতে হবে। ঘাড়ে উত্তম মধ্যম পড়লে শিখতে পারবে কোথায় দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়। প্রণয় আবার বায়না করল, না দাদামশাই, ওকে বলো আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে, ওর জন্য আমার অনেক অপমান হয়েছে। প্রণয়ের এরকম বাচ্চাদের মতো আচরণ শুনে নীলের হেসে ফেলল। প্রবীরও চোখ নাচিয়ে প্রণয়ের পায়ের দিকে ইশারা করল নীলকে, মানে নীলকে প্রণয়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু নীলও একগুঁয়ে দাঁড়িয়ে থেকে উল্টে প্রবীর মিত্রকেই বলল, ক্ষমা যদি কারোর কাছে চাইতেই হয় তাহলে চাইবেন আপনি প্রবীরবাবু, তাও আমার কাছে, আপনার কোম্পানির এই ডিরেক্টরের কাছে। আর আপনার এই বেপরোয়া নাতির কি অবস্থা করি সেটাও আপনি দেখবেন। আগে আপনি আর আপনার নাতি আমার কাছে ক্ষমা চাইবেন, তারপর ভেবে দেখব কি করা যায়। প্রণয় চিৎকার করে উঠল, দাদামশাই দেখেছেন কি অ্যারোগেন্স? একবার দেখুন খালি, আপনার সামনে মুখের ভাষা শোনো। এই বলে প্রণয় এক লাফে উঠে নীলকে মারতে উদ্যত হল, কিন্তু পথের মাঝে ডিরেক্টর এসে দাঁড়ালেন। তার দায়িত্ব ছিল রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইওকে রক্ষা করা। প্রণয় এক ধাক্কায় ডিরেক্টরকে মাটিতে ফেলে দিল। দৃশ্যটা দেখে নীল ভীষণ ক্ষুব্ধ হল। ওর মাথার রগ ভুলে উঠল। হিংস্র পশুর মতন ঝাঁপিয়ে পড়ে প্রণয়ের পেটে মারল কষিয়ে একটা লাথি। প্রণয় তীক্ষ্ণ স্বরে চিৎকার করে মেঝেতে ছিটকে পড়ল। কিন্তু এত সহজে হার মানার পাত্র নয় প্রণয়। প্রবীর আসার পর থেকে ওর মানসিক বল অনেক বেড়েছে। সে উঠে দাঁড়াতে যাবে, তখনই নীল আরেকবার জোরে লাথি মারল। ব্যথায় কাতর হয়ে উঠল প্রণয়। প্রবীর এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। ওদের দুজনের কাছে গিয়ে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, ইউ স্কাউন্ড্রেল, হাউ ডেয়ার ইউ! তুমি ভুলে যাও না তুমি বাঘের গুহায় এসে ঢুকেছ। নীলও চোখে চোখ রেখে অ্যাটিটিউডে উত্তর দিল, আই নো স্যার, তবে বাঘের গুহায় আসল বাঘের বাচ্চাকেই মানায়, বাঘ জাল পড়া শিয়ালকে নয়।
প্রবীর আরও কিছু বলবে তার আগেই বাইরে গোলযোগের আওয়াজ ভেসে এলো। তার মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছিল একজন মহিলার গলা। যে ঘরে ঝামেলা চলছিল সেই দিকেই এগিয়ে আসছিলেন তিনি। সবাই দরজার দিকে তাকিয়ে রইল। কে এলো হঠাৎ? কোন মহিলা আসছিল ওদের ঘরের দিকে? এবার কি ঝামেলা কমবে নাকি আরও বড় মাত্রা নেবে? গল্পে কি নতুন কিছু ঘটতে চলেছে? তাহলে কি আদ্রিতার নীলের জীবনে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে? বাকি পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। প্রণয় উঠে দাঁড়াতে যাবে, তখনই নীল ওর কাছে এসে আরেকবার জোরে একটা লাথি মারল। ব্যথায় কাতরে উঠল প্রণয়। চোখের সামনে এক নিমিষে এত কিছু ঘটে যেতে দেখে প্রবীর একটু থতমত খেয়ে গেল। সবাই যেখানে উঠে সম্ভ্রম করে চলে সেখানে এই দৃশ্য প্রবীরের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল। ওদের দুজনের কাছে গিয়ে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রবীর। প্রবীর বলল, ইউ স্কাউন্ড্রেল, হাউ ডেয়ার ইউ! তুমি ভুলে যেও না তুমি বাঘের গুহায় এসে ঢুকেছ। আই নো স্যার, তবে বাঘের গুহায় আসল বাঘের বাচ্চাকেই মানায়, বাঘঝাল পড়া শেয়ালকে নয়। প্রবীরের চোখে চোখ রেখে অটিটিউড দেখিয়ে কথাটা বলল নীল। এবার প্রবীর আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই বাইরে একটা গোলযোগের আওয়াজ শুনতে পেল সবাই। তার মধ্যে স্পষ্ট একজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছিল। যেই ঘরে ঝামেলা চলছিল সেদিকেই এগিয়ে আসছিল সেই মহিলা। সবাই সন্দেহ নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকল। কে এলো হঠাৎ? কোন মহিলা আসছিল ওদের ঘরের দিকে? এবার কি ঝামেলা কমবে নাকি আরও বড় মাত্রা নেবে? গল্পে কি নতুন কিছু ঘটতে চলেছে? হ্যালো কেষ্টদা, তুমি একবার অফিসে এসো তো লোকজন নিয়ে। একজনকে খুব সাহায্য করতে হবে, ভীষণ বার বেড়েছে। সবাই যখন দরজার দিকে কান খাড়া করে কারো পদধ্বনি অনুমান করার চেষ্টা করছিল, তখন প্রণয় ওর গুন্ডা বাহিনীকে ফোন করে ডাকছিল নীলকে আচ্ছা করে সাহায্য করার জন্য। আশ্চর্য ব্যাপার হল, নীল কিন্তু ওখানে একা, ওকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই। কিন্তু অহংকারী প্রণয় এত চেষ্টা করেও নীলের আত্মবিশ্বাসকে চূর্ণ করতে পারল না, তাই ডেকে পাঠালো ভাড়াটে গুন্ডাদের। প্রণয় নিজের বিপদে আপদে মাঝে মধ্যেই এই কেষ্টদার শরণাপন্ন হয়। ওর দাদামশাইয়ের অ্যাপয়েন্ট করা। প্রণয়ের সবসময়ের রক্ষক এই কেষ্টদা। নীল প্রণয়ের কথাগুলো শুনতে পেলেও পাত্তা দিল না, কারণ এর আগে এর চেয়েও বড় বিপদের মুখোমুখি হয়েছে সে। ও ভয় করল না, বরং ঘরের বাইরের মহিলা কণ্ঠে খানিক সতর্ক হল, কারণ আদ্রিতা ঘরে প্রবেশ করে এসব দেখুক। নীল একদমই সেটা চায় না। দেখলেই ওর মনে প্রশ্ন জাগবে এবং সেখান থেকে হয়তো উত্তর অবধি পৌঁছে যাবে আদ্রিতা, জেনে যাবে নীলের আসল পরিচয়। এই মুহূর্তে নীলের জন্য সেটা একদমই কাম্য নয়। এদিকে ততক্ষণে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইওর সেক্রেটারি নন্দিতা। নীল নন্দিতাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ওর সংশয় দূর হল। নিশ্চিন্ত হল নীল, যাক আদ্রিতা আসেনি। নীল বুঝতে পারল নন্দিতা ওর কাছেই এসেছে। নন্দিতাও কোনো দিকে না তাকিয়ে সোজা নীলের দিকেই যাচ্ছিল। প্রবীর ওকে দেখে খানিকটা কৌতূহলের সাথে জিজ্ঞেস করল, আরে নন্দিতা ম্যাডাম, ওয়েলকাম টু মাই অফিস। ম্যাটার? কথাটা বলার সময় খানিকটা গর্ব হচ্ছিল প্রবীরের, দেখাতে চাইছিল যে রায়চৌধুরীদের লোকেদের সাথে কতটা ঘনিষ্ঠতা। কিন্তু নন্দিতা শুনতে পেল না, উল্টে নীলের কাছে গিয়ে বলল, স্যার আপনি কখন ফ্রি হবেন? আমাদের একবার বসার দরকার ছিল, কিছু অফিসিয়াল ম্যাটারে আপনার ডিসিশনের উপর আমরা ডিপেন্ড করছি, ইটস আর্জেন্ট। যাকে প্রবীর অশিক্ষিত ভিখারি ভাবছিল তাকে নন্দিতা স্যার ডেকে সম্বোধন করল। সেটা শুনে খানিকটা চমকে গেল প্রবীর। অবাক হয়ে বলল, এক সেকেন্ড নন্দিতা ম্যাডাম, আপনি স্যার কাকে বলছেন? নীল গত দুদিন অফিসে যেতে পারেনি, তার কিছু কাজকর্ম বাকি থেকে গেছে, আর কিছু শৈশাবুদ দঙ্কা ছিল, তাই নন্দিতা এখানে এসে হাজির হল। নন্দিতা জানত আজকে ওর স্যার নিজের জন্য এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে আসবে, কিন্তু ফ্ল্যাট কিনে অফিসে যাওয়ার কথা ছিল। অনেকটা দেরি হচ্ছে দেখে নন্দিতায় অফিসে দু একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। নন্দিতার ব্যবহারে প্রবীরের সঙ্গে প্রণয় হচকচিয়ে গেল। প্রবীরের কৌতূহল নিবারণের জন্য নন্দিতা পিছন ঘুরে প্রবীরকে বলল, মিস্টার মিত্র, ইনি আমাদের বর্তমান সিইও। প্রণয়ের পায়ের তলার মাটিটা যেন কেঁপে উঠল, মুখ থেকে এমনি বেরিয়ে এলো, সিইও? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না প্রণয়। প্রবীরের আর অবাক হওয়ারও অবকাশ নেই, মুখ চোখ ঘামে ভিজে গেল ওর। সিইও শব্দটা শোনা মাত্রই ম্যাজিকের মতো প্রবীরের কাঁধ ঝুঁকে গেল, হাত চলে এলো বুকের কাছে, আর গম্ভীর কণ্ঠস্বর এবার নরম মধুর হয়ে উঠল। সিইও স্যার, আই এম এক্সট্রিমলি সরি, আমি বড় ভুল করে ফেলেছি স্যার, না জেনে আমি অপরাধ করে ফেলেছি।
আমাকে ক্ষমা করুন প্লিজ। এই গর্ধবটার জন্য আমি আজ কি করে এই কাণ্ড ঘটিয়ে ফেললাম। হে ভগবান, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বলেই প্রবীর ওর নাতির গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। হতবম্ব প্রণয় দেওয়ালে ধাক্কা খেল। প্রবীর ওকে আবারও টেনে এনে কান মুলে বলল, ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, শীঘ্রই গিয়ে ক্ষমা চাও। ইউজলেস! এক মুহূর্ত আগে এই বিশেষণটাই নীলের সারনেম হয়ে গিয়েছিল। এখন প্রণয়কে ওর দাদামশাই ইউজলেস বলাতে নীল হেসে ফেলল। তাও প্রণয় দাঁড়িয়ে রইল। এখনও সবটা হজম হয়নি ওর। প্রবীর আবারও ধাক্কা দিল। ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও। প্রণয় ধীর পায়ে নীলের কাছে এগিয়ে গেল। তবে তার আগেই নীল প্রৌঢ় ডিরেক্টরের দিকে হাত দেখিয়ে বলল, আগে ওনার কাছে ক্ষমা চাও। বাধ্য ছেলের মতো প্রণয় ডিরেক্টরের কাছে ক্ষমা চাইল। তারপর ফিরে এলো নীলের কাছে। তাহলে প্রবীরের সব যাবে? সব মানে সব। দেউলিয়া হয়ে যাবে ও। নন্দিতা সেক্রেটারি হলেও তার সম্মান প্রবীর মিত্রের চেয়ে বেশি, কারণ সে সরাসরি সিইওর সাথে যুক্ত। প্রবীর তো জাস্ট বাইরের এক পার্টনার মাত্র। প্রবীর বুঝতে পারছিল ওর ব্লাড প্রেশার চড় করে বাড়ছে। ও অধৈর্য হয়ে প্রণয়ের মাথায় একটা চাঁটি মেরে বলল, আরে মাঠামোটা ইডিয়েট, পায়ে পড়, পা ধরে ক্ষমা চা, মূর্খ কথাকার। দাদামশাইয়ের এই অর্ডার মানতে বাধ্য প্রণয়। তবুও এতক্ষণে স্মৃতি ওকে মনে করিয়ে দিচ্ছিল একটু আগে এর উল্টো ছবিটাই ঘটাতে চাইছিল সে। দোনামোনা করতে লাগল প্রণয়। তখন প্রবীর এসে ওকে এমন জোরে ঠেলল যাতে প্রণয় মুখ থুবড়ে পড়ল নীলের পায়ের উপর। বারবার একই কথা রিপিট করে ক্ষমা চাইল প্রণয়। নীল ওকে ইশারা করে উঠে দাঁড়াতে বলল। কি প্রণয়, সেই আমার পায়েই ধরতে হলো তো অবশেষে? ঠিক তখনই ফোন বেজে উঠল প্রণয়ের। ওপাশে কেষ্টদা নিচ থেকে ফোন করে জানতে চাইছে কোথায় আসতে হবে আর কাকে সায়স্তা করতে হবে। প্রণয় এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, কারণ কেষ্টদাকে ডাকার সময় নীলের সত্যটা জানত না সে। এখন জানে, কিন্তু ওদিকে কেষ্টদা উপস্থিত। পুরোপুরি ফেসে গেল প্রণয়। পরিস্থিতি কিভাবে সামাল দেবে বুঝে উঠতে পারল না সে। ফোনটা বাড়িয়ে দিল দাদামশাইয়ের হাতে। প্রবীর ফোন ধরে খুব রূঢ়ভাবে কেষ্টদাকে অপরে উঠতে বারণ করে দিল, আর ফোনটা রেখেই একটার পর একটা থাপ্পড় মারতে লাগল প্রণয়ের গালে। তোর এত বড় সাহস! সিইও স্যারকে মারার জন্য লোক ভাড়া করেছিস? আমি এখানে থাকতে তোর এত সাহস হলো কি করে? আমাকে জিজ্ঞেস না করেই ডিসিশন নিচ্ছিস আজকাল, অপদার্থ! নীল এসব কাণ্ড দেখে মনে মনে হাসল। প্রবীর যে নীলকে দেখিয়ে দেখিয়ে প্রণয়কে শাস্তি দিচ্ছে সেটা ওখানে দাঁড়ানো যে কেউই বুঝতে পারবে। যাকে একটু আগে নিজের অফিস থেকে দূর করে দিচ্ছিল প্রবীর, এখন তার মন পাওয়ার জন্য কত রকম প্রচেষ্টাই না চালাচ্ছে। প্রবীরকে থামতে না দেখে নীল গম্ভীর হয়ে বলল, প্রবীরবাবু দাঁড়ান, আমায় একটা কথা বলুন। আজ আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকেও কি আপনি গুন্ডা দিয়ে মারতেন? প্রবীর এবার থমকে দাঁড়িয়ে পড়ল। এর উত্তর নীলকে কিভাবে দেবে বুঝতে পারল না। সে উল্টে আবারও নিজের নাতির দিকেই তেড়ে গিয়ে বলল, সব দোষ এই অকর্মণ্য ছেলেটার, কুলঙ্গার। কোন অধিকারে তুই কাউকে আমার অফিস থেকে বেরিয়ে যেতে বলিস? প্রণয় ভীষণ ইনসেন্স ছেলে। ছোট থেকে আদরে আদরে বাদর তৈরি হয়েছে একটা। নীলও বুঝতে পারল প্রবীর নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর সেই রাগটা এখন নিজের নাতির উপর দেখাচ্ছে। তবু এই ভুলের যেন কোনো প্রায়শ্চিত্ত নেই। নীল খানিক নীরবতা ভেঙে নন্দিতাকে ইনস্ট্রাকশন দিল, নন্দিতা, তুমি আমাদের কোম্পানির ম্যানেজিং বডিতে কিছু বদল আনার ব্যবস্থা করো। আমি চাই প্রবীর মিত্রকে আমাদের ডেপুটি ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হোক। উনি শুধু ওনার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়েই থাকুন। সেই জায়গায় এই ডিরেক্টর স্যারকে প্রমোশন দেওয়া হোক। আর প্রবীরবাবু, আমি চাই আপনার এই নাতিটি যেন আর এই কোম্পানির ম্যানেজার পোস্টে না থাকে, খেয়াল রাখবেন। নন্দিতা চটপট করে এই নতুন রেজলিউশনগুলো ওর নোটপ্যাডে লিখে নিল। প্রবীরের কাছে আর কোনো পথ খোলা থাকল না, তাই মাথা নামিয়ে সম্মতি জানাল সে। ওদিকে গ্রাউন্ড ফ্লোরে একটা সোফায় বসে অপেক্ষা করছিল অদ্রিতা আর প্রিয়াঙ্কা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর একটা কালো মুষ্ক মস্তান গোছের লোক তার দলবল নিয়ে রিসেপশনে এসে হাজির হল। অদ্রিতা বা প্রিয়াঙ্কা কেউ জানত না যে ওর নাম কেষ্ট। অদ্রিতার মনে সংশয় হল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই দলের লিডার একটা ফোন করল কাউকে। ওপার থেকে কোনো ইনস্ট্রাকশন পেয়ে এসে সদলবলে আবার বাইরে চলে গেল। এই দেখে অদ্রিতার বুকে বল এলো। আসলে ওরা দুজনে এর আগে প্রবীর মিত্রকে ওপরে যেতে দেখেছিল। তার পরপরই ওই গুন্ডার দল দেখে খুব ঘাবড়ে গেছিল অদ্রিতা। নীলের জন্য ব্যতিব্যস্ত হচ্ছিল সে। এইসব কিছু অদ্রিতার চোখের সামনে ঘটে গেল, কিন্তু এখনও নীলের দেখা পেল না সে। ওপরে কি ঘটে চলেছে সেটাও সে বুঝতে পারল না, তাই বারবার ফিরে ফিরে লিফটের দিকে তাকাচ্ছিল। এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা বলল, তুই এত চিন্তা করছিস কি বলতো? খুব টেনশন হচ্ছে রে প্রিয়াঙ্কা, ওরা নীলকে কিছু করবে না তো? দেখলি কতগুলো গুন্ডা এসছিল, ভাগ্যিস ওপরে ওঠিনি। ওরা কেন এসছিল বলতো? নীল ঠিক থাকবে তো? তুই বল না।
প্রিয়াঙ্কা হাসতে হাসতে উত্তর দিল, আমি কি বলেছিলাম, প্রণয়কে এখানে এসে নীলদা আমাদের জামাই রাজা। আর তোমাকে বলছি মামুনি, তোমার জামাই শুধু জামাই নয়, সে রাজা, বুঝলি? দেখবি রাজার মতো কেমন গট গট করে নেমে আসবে। ইয়ার, কি মারিস তুই? কোনো কমেন্ট নোস না? আমি আর এখানে বসে থাকতে পারছি না, আমি ওপরে গেলাম। এই বলে একজন স্টাফকে জিজ্ঞেস করল, প্রণয়ের অফিসটা এক্স্যাক্টলি কোন ফ্লোরে? উত্তর পেয়েই অদ্রিতা এগিয়ে গেল লিফটের দিকে। প্রিয়াঙ্কাও নিজের ব্যাগটা কাঁধে তুলে এক ছুটে অদ্রিতার পিছু নিল, কিন্তু অদ্রিতা লিফটের ভেতর ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ নীলবাবু। আমার সাধ্যের মধ্যে যতটুকু পারব আমি নিশ্চয়ই করব। আমার কর্তব্য আমার কোম্পানির সকল এমপ্লয়িকে খুশি রাখা। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি সবসময় আমার পাশে ছিলেন। এই বলে নীল নন্দিতার সঙ্গে ওই ঘর থেকে বেরিয়ে লিফটের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে নীল দেখল প্রবীর মিত্র সোফায় কপালে হাত দিয়ে বসে রয়েছে, আর ঘরের এক কোণের মেঝেতে পা ছড়িয়ে বসে রয়েছে প্রণয় মিত্র। নীল এবং নন্দিতা লিফটের সামনে আসতেই লিফটের দরজাটা খুলে গেল। কিছু একটা দেখেই থমকে গেল নীল। আদ্রিতা! নন্দিতা আর নীলকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতাও। নন্দিতা ওদের পাশ কাটিয়ে অন্য সহকর্মীদের সঙ্গে নিয়ে লিফটে উঠল। নীল আর আদ্রিতা দাঁড়িয়ে রইল মুখোমুখি। পরস্পরের দিকে তাকিয়ে রইল ওরা। মনে হলো চারপাশ দিয়ে রিয়ালিটি, টাইম সবকিছু মোমের মতো গলে পিছলে চলে যাচ্ছে, তবু যেন ওরা দুজন একাকী দাঁড়িয়ে রয়েছে সেখানে। অস্ফুটে আদ্রিতা বলল, তুমি ঠিক আছো নীল? তবে কি এবার নীল আদ্রিতার কাছে নিজের স্বরূপ মেলে ধরবে? আদ্রিতা কি সত্যিই নীলের প্রতি দুর্বল হয়ে পড়ল? ওদের প্রেমের এই ছোট্ট মুহূর্তটা কি বারবার ফিরে আসবে? এতদিনের সব চাওয়া পাওয়া কি এক এক করে পূরণ হবে নীলের? নাকি এখনও ওদের মিলনে অনেক বাধা রয়ে গেছে? বাকি পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। প্রবীর মিত্র সোফায় কপালে হাত দিয়ে বসে রয়েছে এবং ঘরের এক কোণের মেঝেতে পা ছড়িয়ে বসে রয়েছে প্রণয় মিত্র। নীল এবং নন্দিতা লিফটের সামনে আসতেই লিফটের দরজাটা খুলে গেল। কিছু একটা দেখেই থমকে গেল সে। আদ্রিতা, তুমি? নন্দিতা আর নীলকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতাও। নন্দিতা ওদের পাশ কাটিয়ে অন্য কালিকদের সঙ্গে নিয়ে লিফটে উঠল। নীল আর আদ্রিতা দাঁড়িয়ে রইল মুখোমুখি, পরস্পরের দিকে তাকিয়ে রইল। মনে হলো চারপাশ দিয়ে রিয়ালিটি, টাইম সবকিছু মোমের মতো গলে পিছলে চলে যাচ্ছে, তবু যেন ওরা দুজন একাকী দাঁড়িয়ে রয়েছে সেখানে। অস্ফুটে আদ্রিতা বলল, তুমি ঠিক আছো নীল? তবে কি এবার নীল আদ্রিতার কাছে নিজের স্বরূপ মেলে ধরবে? আদ্রিতা কি সত্যিই নীলের প্রতি দুর্বল হয়ে পড়ল? ওদের প্রেমের এই ছোট্ট মুহূর্তটা কি বারবার ফিরে আসবে? এতদিনের সব চাওয়া পাওয়া কি এক এক করে পূরণ হবে নীলের? অফকোর্স আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কেন এলে? একগাল হেসে নীল আদ্রিতাকে মুগ্ধ চোখে জিজ্ঞেস করল। এর আগে নীলের প্রতি আদ্রিতার এমন সংবেদন কখনো অনুভব করেনি নীল। আদ্রিতার এখানে আসার কারণ জিজ্ঞেস করলেও নীল জানত ওর জন্যই আদ্রিতা হন্তদন্ত হয়ে উপরে এসেছিল। নীলের ভালো লাগছিল ভেবে যে ওর প্রতি আদ্রিতার মনোভাব ক্রমশ নরম হচ্ছে। এই আদ্রিতাকেও নীল আগে দেখেনি, কিন্তু এই আদ্রিতা নীলের অচেনা নয়, কারণ একেই তো ভালোবেসেছিল ও। ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা পাওয়ার জন্যই তো অপেক্ষা করেছিল নীল। দেখো না, প্রবীর বাবুর সঙ্গে মিটিং সারতে দেরি হয়ে গেল। উনি আজকের জন্য ক্ষমা চাইলেন, আর কাগজপত্রে কিছু ফর্মালিটিস মেটানো ছিল। বলতে বলতে লিফট থেকে প্রিয়াঙ্কাও বেরিয়ে এলো। ওদের দুজনকে একসাথে দেখে প্রিয়াঙ্কা আদ্রিতাকে বলল, দেখলি, বলেছিলাম না তুই বেকার দুশ্চিন্তা করছিস, নীলদার কিছু হয়নি। প্রিয়াঙ্কার কথা শুনে নীল বুঝতে পারল আদ্রিতা ওর জন্য এতক্ষণ টেনশন করছিল, আর তাই ওর খোঁজ নিতে ওপরে এসেছিল। এই শুনে নীল খুশি হল। তুমি এই দুদিন কোথায় ছিলে? আদ্রিতা কৌতূহল নিয়ে প্রশ্ন করল। নীলের প্রতি এখন বেশ কনসার্নড আদ্রিতা। আমি একটা জব জয়েন করেছি আদ্রিতা, স্যালারিটা বেশ ভালো, ওরা আমাকে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে। আদ্রিতা বেশ আশ্বস্ত হলো নীলের উত্তর শুনে। ওর মনে হলো অবশেষে নীল নিজের জীবনের ব্যাপারে ভাবছে, ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আদ্রিতা হাসি মুখে বলল, এটা তো দারুণ খবর। মনে মনে আদ্রিতা নীলকে শুভ কামনা জানালো। যেন শান্তি পেল আদ্রিতা। কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই আর শান্ত থাকতে পারল না। নীলের সাজানো এই মিথ্যেগুলো শুনে ও হেসে ফেলল। রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও নাকি নিজের জন্য চাকরি খুঁজে পেয়েছে? কিন্তু নিজেকে সংযত করে নিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো প্রিয়াঙ্কা। কাছে আদ্রিতা কোনো সন্দেহ করে আবার?
আদ্রিতা এবার নীলকে জিজ্ঞেস করল, নীল, তাহলে তুমি বাড়ি ফিরবে কবে? নিজের প্রশ্নে নিজে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতা। দুদিন আগেই নীলকে সহ্য করতে পারত না সে, আর এই দুদিন নীলের থেকে দূরে থেকে ও এখন নীলকে যেন চোখে হারাচ্ছে। আমি তোমায় জানাচ্ছি, এখন একটু ব্যস্ত আছি, নতুন নতুন জয়েন করেছি তো, তাই কাজের প্রেশার আছে। তাছাড়া এদিক ওদিক ছুটতেও হচ্ছে। এই তো আজ যেমন বসের জন্যই তো এখানে ফ্ল্যাট কিনতে আসতে হলো। উনি খুব ভালো মানুষ, আমারও খুব খেয়াল রাখেন। বানিয়ে বানিয়ে কথাগুলো বলে নীল এই লুকোচুরি খেলাটা শুরু করল। নীলের কথা শুনে আদ্রিতার যেন মন কেমন করে উঠল। সেদিন তুমি আমাদের জন্য তোমার প্রাণ বাজি রাখলে কেন? বিজন যদি কিছু করে ফেলতো, এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল? যদি কোনো বিপদ হতো, পুলিশ তো ছিলই। অভিমানের সুরে আদ্রিতা বলল, কারণ আদ্রিতা সেন আমার একমাত্র স্ত্রী। শেষ শব্দটা শুনে আদ্রিতার শরীর শিথিল হয়ে পড়ল। ও মনে মনে নিজেকে সমর্পণ করে দিল নীলের বাহুডোরে। ও নীলের বিবাহিত স্ত্রী। তীর করে কাঁপছিল ওর ঠোঁটের আশপাশ। কৃতজ্ঞতায় ভরে যাচ্ছিল ওর হৃদয়ের হ্রদ। এই সময় হঠাৎ আদ্রিতার ফোন বেজে উঠল। ফোন ধরে বুঝতে পারল ওর অফিস থেকে ফোন এসেছে। ওকে এক্ষুনি যেতে হবে। এমনিতেই এসব গোলমালে খানিকটা দেরি হয়ে গেছে ওর। সরি, আমাকে আজ অফিস যেতে হবে নীল, তুমি নিজের খেয়াল রাখবে তো? খুশি হয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো নীল, আর বলল, তুমিও। একগাল হেসে প্রিয়াঙ্গাকে নিয়ে আদ্রিতা দ্রুত লিফটে উঠে পড়ল। এমন সময় ডিরেক্টর স্যার এসে নীলকে জিজ্ঞেস করলেন, স্যার, আজ আপনি একবার আপনার নতুন অ্যাপার্টমেন্টটা দেখতে যাবেন না? নিচের সব স্টাফেরা ওয়েট করে আছে আপনার জন্য। সবাই খুব হ্যাপি যে আপনি আমাদের কাস্টমার। চলুন, আমরা সবাই মিলে আপনার নতুন ফ্ল্যাটে আপনাকে স্বাগত জানাই। কিছু পাওয়ার খুশিতে একটা গর্বের হাসি হাসল নীল। তারপর বলল, কেন যাব না, নিশ্চয়ই যাব। নীলের জন্য অমল তাস অ্যাপার্টমেন্টের দামি কাঠের কারুকার্য করা বিরাট দরজা খুলে গেল। ভেতরটা ছবির মতো সুন্দর এবং গোছানো। 4টে বড় বড় ফার্নিশড রুম উইথ ক্রিক ইন্টেরিয়ার্স, বিগ ওয়ার্ড্রবস, 80 ইঞ্চ টেলিভিশন, মডিউলার কিচেন, ইটালিয়ান ফার্নিশড ওয়াশরুমস, প্রাইভেট গার্ডেন, প্রাইভেট পুল। আহা, এলাহি ব্যাপার! এমন সুন্দর বাসস্থান, এমন মনোরম পরিবেশ সারা কলকাতা শহর জুড়ে মিলবে কিনা সন্দেহ। কিন্তু নীল একার জন্যই ফ্ল্যাটটা কেনেনি। সঠিক সময় এলে আদ্রিতাকে নিয়ে আসবে এখানে। তাই আদ্রিতার পছন্দেরও আরও কিছু ফার্নিচার, পর্দা, ঘর সাজানো সরঞ্জাম, এসবের একটা ফর্দ বানিয়ে ফেলল নীল। আদ্রিতা এবং নীলের প্রথম নিজের বাড়ি এই অমল তাস। স্বপ্নের মতো করে সাজাতে হবে নীলকে। দুদিন পর এক সকালবেলায় আদ্রিতার পছন্দের জিনিসপত্র কিনে ঘর সাজাতে শুরু করল নীল। ঘর সাজানোর সময় নীল আদ্রিতাকে খুব মিস করছিল। নিজে থেকেই আদ্রিতাকে একটা ফোন করল সে। কথা বলতে বলতে আদ্রিতা ওকে জিজ্ঞেস করল, তাহলে তুমি কবে বাড়ি ফিরছ? বলো তো, আমি তোমার অপেক্ষায় থাকব। বলেই লাজুক হাসি হেসে আদ্রিতা ফোনটা কেটে দিল। পরের দিন সকালে নীল ঠিক করল আজ সে অফিস না গিয়ে ওর শ্বশুরবাড়ি যাবে আদ্রিতার সাথে দেখা করতে। নীলের জন্য অমল তাস অ্যাপার্টমেন্টের দামি কাঠের কারুকার্য করা বিরাট দরজা খুলে গেল। ভেতরটা ছবির মতো সুন্দর এবং গোছানো। 4টে বড় বড় ফার্নিশড রুম উইথ ক্রিক ইন্টেরিয়ার্স, বিগ ওয়ার্ড্রোবস, 80 ইঞ্চ টেলিভিশন, মডিউলার কিচেন, ইটালিয়ান ফার্নিশড ওয়াশরুমস, প্রাইভেট গার্ডেন, প্রাইভেট পুল। আহা, এলাহি ব্যাপার! এমন সুন্দর বাসস্থান, এমন মনোরম পরিবেশ সারা কলকাতা শহর জুড়েও মিলবে কিনা সন্দেহ। কিন্তু নীল একার জন্যই ফ্ল্যাটটা কেনেনি। সঠিক সময় এলে আদ্রিতাকে নিয়ে আসবে এখানে। তাই আদ্রিতার পছন্দেরই আরও কিছু ফার্নিচার, পর্দা, ঘর সাজানোর সরঞ্জাম, এসবের একটা ফর্দ বানিয়ে ফেলল নীল। আদ্রিতা এবং নীলের প্রথম নিজের বাড়ি এই অমল তাস। স্বপ্নের মতো করে সাজাতে হবে নীলকে। দুদিন পর এক সকালবেলায় আদ্রিতার পছন্দের জিনিসপত্র কিনে ঘর সাজাতে শুরু করল নীল। ঘর সাজানোর সময় নীল আদ্রিতাকে খুব মিস করছিল। নিজে থেকেই আদ্রিতাকে একটা ফোন করল সে। কথা বলতে বলতে আদ্রিতা ওকে জিজ্ঞেস করল, তাহলে তুমি কবে বাড়ি ফিরছ বলো তো, আমি তোমার অপেক্ষায় থাকব। কিন্তু বলেই লাজুক হাসি হেসে ফোনটা কেটে দিল আদ্রিতা। পরদিন সকালে নীল ঠিক করল আজ সে অফিস না গিয়ে ওর শ্বশুরবাড়ি যাবে আদ্রিতার সাথে দেখা করতে। সে কথা নীল আদ্রিতাকে জানালো। সেই খুশিতে আদ্রিতাও আর অফিস গেল না। সারা সকাল ধরে ও ঘর বুঝল, নীলের জন্য রান্না করল। একসময় এসব কাজ নীল করত এই বাড়িতে। আর আজ হাওয়া উল্টো দিকে বইছে, তাই আদ্রিতা নীলের পছন্দ মতো সবকিছু সাজিয়ে রাখছিল। অনেক ফুল নিয়ে এসে ফুলদানিতে ভরে ঘরের কোনায় কোনায় রেখে দিল আদ্রিতা। সুগন্ধে ভরে উঠল নীলের পুরনো এই বাসস্থান। আদ্রিতা নিজেও ফ্রেশ হয়ে পারফিউম লাগিয়ে নীলের পছন্দের রঙের পোশাক পরে রেডি হয়ে অপেক্ষা করতে থাকল নিজের হাজব্যান্ডের জন্য। ওই অপয়া আবার এই বাড়িতে ঢুকবে? কেন আসছে আজ? সেই দিন যে খুব নাকুচু করে বলল আর কোনোদিন পা রাখবে না আমাদের বাড়িতে। তাহলে বিরক্ত হয়ে চিত্রা ওর মেয়েকে জিজ্ঞেস করল,
প্রণয়ের সাথে দেখা হলো? প্রণয় কিছু বলছে? তোরা তোদের বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলি? চিত্রা নীলের বিষয়ে কথা না বাড়িয়ে প্রণয়ের কথা জিজ্ঞেস করল আদ্রিতাকে। প্রণয়ের ব্যাপারে আমি একদমই ইন্টারেস্টেড নই মা। আর হ্যাঁ, তুমি ভুল করছো, আমি নীলকে ডিভোর্স দেব না। চিত্রা অবশ্য এই উত্তর আশা করেনি। রেগে গিয়ে এক নাগাড়ে বলে চলল, নীল তোকে কি দিতে পেরেছে? কি পেয়েছিস তুই? এত বছর ধরে আমাদের অন্ন ধ্বংস করে ও কি রাজকার্য করেছে? একদিন নিজেকে বাজি রেখে তোকে বিজনের থেকে বাঁচিয়ে এনেছে বলে ও কি মাথা কিনে নিয়েছে? ও সারা জীবনটাও নষ্ট করে দেবে আদ্রিতা, সাবধান করে দিচ্ছি। কেন তুই জেদ করছিস বলতো? তুমি ভুলে যেও না মা, নীল সেদিন তোমাকেও বাঁচিয়েছে। ও এখনই সামান্য কারণে ওর কাছে মাথা নত করে থাকতে হবে বুঝি? কি বলতে চাস তুই? এই 2.5 বছরে নীল তোকে একটুকু সুখ দিতে পেরেছে? আজ ফ্যামিলির অন্যান্য জামাইদের দেখ একবার, এক একজন সব কোটিপতি, দেশে বিদেশে তাদের সব ঘর বাড়ি, কত ক্ষমতা বলতো ওদের। আর এই ইউজলেস নীল, না আছে ক্ষমতা না আছে টাকা। নীলের কি আছে? তোর যেভাবে বাঁচা উচিত নীল তোকে সেটা কখনোই দিতে পারবে। কথা শেষ হল না চিত্রার, তার আগেই বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ শুনতে পেল দুজনে, মা আর মেয়ে। চোখ চলে গেল ঘরের খোলা জানলায়। আদ্রিতা খুব দ্রুত জানলার কাছে গিয়ে দেখল একটা নিউ ব্র্যান্ডেড স্পোর্টস কার থেকে নীল নেমে আসছে। অজান্তেই আদ্রিতার মুখশ্রী ঝলমলে হাসিতে ভরে গেল। চোখে দামি সানগ্লাস, পায়ে দামি জুতো, গায়ে ব্র্যান্ডেড জ্যাকেট দেখে নীলকে প্রথমে চিনতেই পারল না চিত্রা। অবাক হয়ে বলল, এটা নীল। দরজার সামনে এসে নীল সানগ্লাস খুলে ও শাশুড়ি মায়ের দিকে চোখ মেরে বলল, হ্যালো শাশুড়ি মা, কি খবর? সবকিছু খাপে খাপ তো? খানিক ব্যঙ্গ করে কথাটা বলল নীল। এই আচরণে চিত্রার পায়ের তলা মাটি কেঁপে উঠল। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটাই নীল, এই মানুষটাই ওদের বাড়িতে ঘর জামাই হয়ে এত বছর কাটিয়েছে। দুদিনেই কি জগৎ ওলটপালট হয়ে গেল? কি উত্তর দেবে বুঝতে পারল না চিত্রা। ওর লোলুপ দৃষ্টি আটকে ছিল নীলের পরিহিত পোশাক আর দামি গাড়ির দিকে। অবাক হলেও মুখ বিকৃত করে মনে মনে চিত্রা বলল, যত সব ঢং, অসভ্য বাঁদর একটা। ততক্ষণে নীল ওদের হল ঘরে এসে ঢুকেছে। এই বাড়িতে ওর হাঁটা চলা যে আর আগের মতো নেই সেটা বুঝতে পেরে ও বেশ স্বস্তি পেল। যে সোফায় বসতে একসময় ওর কুণ্ঠাবোধ হতো, সেই সোফায় পায়ের ওপর পা তুলে নীল কেত মেরে বসে পড়ল। তুমি গাড়ি কবে কিনলে বলনি তো? আরে গাড়িটা আমার বসের, আজ উনি ছুটিতে, তাই বস আমাকে একদিনের জন্য গাড়িটা দিলেন, আমিও তাই নিয়ে বেরিয়ে পড়লাম। আদ্রিতার কথাটা ঠিক বিশ্বাস হল না। ও আরও কিছু ব্যাখ্যা আশা করছিল নীলের থেকে, কিন্তু ওদের মাঝে এসে চিত্রা বলল, ও তাই বলো, ওই গাড়ি কেনার মুরুদ যে তোমার নেই সে কথা আমাদের জানা। নির্লজ্জ! ও কিনবে নাকি গাড়ি? অন্যের গাড়ি নিয়ে কেত দেখাচ্ছে। আমি ভাবলাম বুঝি শেষে অন্তত নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছ, রেসপন্সিবল হয়েছ। সে কপাল তো আমার মেয়ে করেনি, আমাদেরই দুর্ভাগ্য। মা, কি হচ্ছে এসব? চুপ করবে একটু? নীল এতদিন পর এসেছে বাড়িতে, সাথে সাথে ওকে ঠেসে মেরে কটু কথা না বললেই নয়। মাকে বোঝানোর ভঙ্গিতে বলল আদ্রিতা, এই সব কথা নতুন নয়। নীলের দীর্ঘদিন অভ্যেস আছে এই একই কথা শোনার। শুনতে শুনতে অভ্যস্তই হয়ে গিয়েছিল নীল, তাই এখন আর কিছু যায় আসে না ওর। নীল নীরবই রইল। উল্টো শাশুড়ি মায়ের নঙ্গ তামাশা এনজয় করছিল নীল। ও যেন এসবই দেখতে এসেছে। আমাকে এখন চুপ করিয়ে কি হবে? তুই কিন্তু দেরি করে ফেলছিস আদ্রিতা, এই বলে দিলাম। একটা ইউজলেস তুই কি ভাবছিস সামান্য চাকরি করেও কোটিপতি হবে? কেন নিজের জীবন নিয়ে ছেলে খেলা করছিস? তোকে প্রণয়ের সাথে দেখা করতে বললাম, তাও বলছিস নাকি ইন্টারেস্টেড নোস। প্লিজ আদ্রিতা, আমার কথা শোন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল চিত্রা, কিন্তু আদ্রিতা যেন শুনলই না। ও তাকিয়েছিল নীলের দিকে। আজ নীলকে এত হ্যান্ডসাম লাগছে। আগে কখনো নীলকে এত স্মার্ট, বুদ্ধিদীপ্ত, চৌকস লাগেনি আদ্রিতার। নাকি আদ্রিতা কখনো নীলকে এইভাবে ভালো করে খেয়ালই করেনি? মা, তুমি থামবে? অনেক বড় হয়েছি আমি, আমার নিজের খেয়াল আমি রাখতে জানি, এত চিন্তা করো না আমাকে নিয়ে। নীল কেন ফিরে এলো এই বাড়িতে? ও কি আজ বলে দেবে ও আসলে কে? নাকি অন্য কোনো প্ল্যান আছে নীলের? আদ্রিতাকে নিয়ে যেতে এসেছে কি নীল? আদ্রিতাকে নিঃশর্তে নীলকে নিজের জীবনে ফিরিয়ে আনবে? চিত্রা কি মেনে নেবে? নাকি চিত্রাই প্রধান খলনায়িকার ভূমিকা নেবে এই গল্পে? গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বড় বড় পর্ব পেতে বেশি বেশি কমেন্ট করুন। উৎসাহ দিতে লাইক দিন। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। মা, কি হচ্ছে এসব? চুপ করবে একটু? নীল এতদিন পর এসেছে বাড়িতে, সাথে সাথেই ওকে ঠ্যাস মেরে কটু কথা না বললেই নয়। মাকে বোঝানোর ভঙ্গিতে বলল আদ্রিতা, এই সব কথা নতুন নয়। নীলের দীর্ঘদিনের অভ্যেস আছে। এই একই কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়েই গিয়েছিল নীল, তাই এখন আর কিছু যায় আসে না।
নীল নীরবই রইল। উল্টো শাশুড়ি মায়ের রঙ্গতামাশা এনজয় করছিল নীল। ও যেন এসব দেখতেই এসেছে। আমাকে এখন চুপ করিয়ে কি হবে? তুই কিন্তু দেরি করে ফেলছিস আদ্রিতা, এই বলে দিলাম। একটা ইউজলেস, তুই কি ভাবছিস সামান্য চাকরি করেও কোটিপতি হবে? কেন নিজের জীবন নিয়ে ছেলেখেলা করছিস? তোকে প্রণয়ের সাথে দেখা করতে বললাম, তাও বলছিস নাকি ইন্টারেস্টেড নোজ। প্লিজ আদ্রিতা, আমার কথা শুন। চিত্রা এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো, কিন্তু আদ্রিতা যেন শুনলই না। ও তাকিয়েছিল নীলের দিকে। আজ নীলকে এত হ্যান্ডসাম লাগছে। আগে কখনো নীলকে এত স্মার্ট, বুদ্ধিদীপ্ত, চৌকস লাগেনি আদ্রিতার। নাকি আদ্রিতা কখনো নীলকে এইভাবে ভালো করে খেয়ালই করেনি? মা, তুমি থামবে? অনেক বড় হয়েছি আমি, আমার নিজের খেয়াল আমি রাখতে জানি। এত চিন্তা করো না আমাকে নিয়ে। আদ্রিতা, ও তো সত্যি পুরোপুরি ইউজলেস। আমি তো বুঝতে পারছি না তুই কেন অপেক্ষা করছিস। তুই যদি ভাবিস ও কোনোদিনও বড় বিজনেসম্যান হতে পারবে, তাহলে তুই এখনো স্বপ্নের দুনিয়াতে বাস করছিস। বি প্র্যাকটিক্যাল। ওর দ্বারা কিছু হবে না। আমি তো তোকে প্রণয়ের সাথে দেখা করিয়ে দিয়েছিলাম, সে কি তোর জন্য ঠিক ছিল না? এই বলে চিত্রা আদ্রিতার দিকে তাকালো। আমার তো ওই নীলকে দেখলেই মাথাটা গরম হয়ে যায়। তোমাকে আমার জীবন নিয়ে এত চিন্তা করতে হবে না মা, আমি ছোট বাচ্চা নই। আদ্রিতা বেশ রুক্ষভাবেই কথাটা বলল চিত্রাকে। আদ্রিতা দেখল ওর মা এখনো মুখ গোংড়া করে বসে রয়েছে, তাই বেশ বোঝানোর ভঙ্গিতে বলল, নীল এখন চাকরি পেয়ে গেছে মা, তাই আমি ওকে একটা সুযোগ দিতে চাই যাতে ও নিজের জীবনটা বদলাতে পারে। এই কথা শুনেই চিত্রা নীলের দিকে ঘৃণার চোখে তাকালো, কারণ সে বুঝতে পেরেছিল আদ্রিতা তার কোনো কথাই শুনবে না। তাই সব রাগ গিয়ে পড়ল নীলের উপর। রাগের বশে নিজের পা জোরে মাটিতে ঠুঁকে নিজের ঘরের দিকে এগিয়ে গেল চিত্রা। আদ্রিতা, তুমি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও না? নীল মুচকি হেসে আদ্রিতাকে জিজ্ঞেস করল। আপাতত না, আমি ডিভোর্স দেব কিনা সবটাই ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের উপর। সত্যি বলতে ডিভোর্সের কথা শুনে আদ্রিতার মন নীলের জন্য অস্থির হয়ে উঠেছিল, তাই বেশ পরিষ্কার করে নিজের মনের কথা জানিয়ে দিয়েছিল নীলকে। কিন্তু ডিভোর্স দেব না শুনে নীল যদি নিজের লক্ষ্য থেকে সরে যায়? অনেক কষ্টে তো নীল এখন কাজ শুরু করেছে। আদ্রিতা নীলের মনোযোগ ডাইভার্ট করতে চাইল না, তাই এই আপাতত না কথাটি জুড়ে দিল আদ্রিতা। নীল মুচকি হাসল, কিন্তু মুখে কিছুই বলল না। ও আসলে মনে মনে ঠিক করেই নিয়েছিল আদ্রিতা যাই ডিসিশন নিক সে তার ডিসিশনের রেসপেক্ট করবে। কারণ যেদিন থেকে আদ্রিতা এবং নীলের বিয়ে হয়েছে সেদিন থেকেই পুরো সেন পরিবার আদ্রিতাকে অনেক কথা শুনিয়েছে নীলকে নিয়ে। এতদিনে সেসব অপমান আদ্রিতা একাই সামলেছে। এতদিনে যদি আদ্রিতা হাঁপিয়ে যায়, তাই ওর ওপিনিয়নের রেসপেক্ট করাটাই উচিত বলে মনে করল নীল। আদ্রিতার চোখ বারবার নীলের চোখের দিকেই আটকে যাচ্ছিল। আদ্রিতা ঠিক কারণটা বুঝে উঠতে পারল না, কিন্তু এই প্রথমবার নীলকে দেখে হঠাৎ ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আলতো করে বলে উঠল, তোমার কি এখানেই বসে থাকতে ইচ্ছে করছে? ঘরে যাবে না? হঠাৎ আদ্রিতার মুখ থেকেই কথাটা শুনে নীলের বুকের ভেতরটা কেঁপে উঠল। যেভাবে আদ্রিতা তাকে ঘরে যেতে বলল, এর আগে কখনো বলেনি সে। নীল অনেক আশা নিয়ে তাকিয়ে থাকল আদ্রিতার দিকে। আদ্রিতাও নীলের চোখে চোখ রেখে বলল, ঘরটা দেখে মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। মনে হচ্ছে অনেকদিন ধরে ঘরটা কেউ পরিষ্কার করেনি। কথাটা শুনেই ফিক করে হেসে ফেলল নীল। আদ্রিতারও হাসি পেল, কিন্তু কোনোমতে সে নিজের মুখের হাসি লুকোনোর চেষ্টা করল। তবে ঘরে ঢুকে দেখল যে ঘরটার অবস্থা সত্যিই খুব খারাপ। আর কোনো কথা না বলে কোমরে গামছা বেঁধে সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করতে শুরু করল নীল। অন্যদিকে চিত্রা নিজের ঘরে পায়চারি করছিল। হঠাৎই ওর ফোন বেজে উঠল। মোবাইল স্ক্রিনের কলারের নামটা দেখেই সাথে সাথে ফোনটা তুলে নিল। হ্যাঁ দাদা, তুমি আসছো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা আসো। হ্যাঁ, তুমি লটারি পেয়েছ? কি, আমরা লটারি পাব? কিভাবে? আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, দেখা করে কথা বলবো, রাখছি। ফোনটা রেখেই চিত্রা প্রায় আনন্দে লাফিয়ে উঠল। আদ্রিতার মামা মানে চিত্রার দাদা ফোন করেছিল। কিছুদিন আগেই সে ফোন করে তার কলকাতায় আসার খবরটা জানিয়েছিল, কিন্তু তখন আসতে পারেনি। তবে এবার সে খুব শীঘ্রই আসছে, তাও আবার কোনো বিশেষ কাজে। আদ্রিতার মামা খুব বড় লোক। দাদার সাথে কথা বলার পর চিত্রার মনে হলো খুব তাড়াতাড়ি তাদের জন্য কোনো সুখবর আসতে চলেছে। নীল যদিও সেন কর্পোরেশনকে বাঁচাতে সাহায্য করেছিল, কিন্তু সে কথা এখন চিত্রার মন এবং মাথা দুটো থেকেই বেরিয়ে গেল। হাই স্ট্যাটাসের স্বপ্ন দেখতে দেখতে চিত্রা কল করল প্রণয়কে। চিত্রান্টি, কি চাই আপনার? কেন ফোন করেছেন আমাকে? প্রণয়ের গলাটা মোটেই ঠিকঠাক শোনাল না, কিন্তু চিত্রার তাতে কিছু এসে গেল না। সরাসরি মূল কথাই এলো চিত্রা। প্রণয়,
আসলে তুমি আর আদ্রিতা দেখা করলে, কিন্তু তারপর সেটা নিয়ে আর কথাই হয়নি তোমার সাথে। তাই ভাবলাম একবার খোঁজ নিই, কি কেমন চলছে দুজনের। চিত্রা এভাবে কথাগুলো বলল যেন কিছুই হয়নি, এমন ভাব দেখালো যেন ইতিমধ্যেই তার জামাই হয়ে গেছে প্রণয়ে। চিত্রান্টি, আমার মনে হয় যে আদ্রিতা এবং নীল দুজন দুজনকে ভালোবাসে, অ্যান্ড দে আর মেড ফর ইচ আদার। আমি তাদের সম্পর্ক নষ্ট করতে চাই না। এটা বলতে বলতে প্রণয় খুবই এম্বারাসড ফিল করল। চিত্রান্টি, তুমি ঠিক আছো তো? কি বলছো তুমি? ওই অলস নীলের সাথে তুমি নিজেকে কম্পেয়ার করছো? বেশ মাখন লাগানোর মতো করে বলল চিত্রা। চিত্রান্টি, আমি সত্যি বলছি, আমার তরফ থেকে ওদের বেস্ট উইশেস জানাবেন প্লিজ। ওদের বলবেন আমি চাই ওরা সবসময় একসাথে থাকুক। চিত্রা খুব কনফিউজড হয়ে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তাড়াহুড়ো করে কোনো রং নাম্বার ডায়াল করলাম না তো? না, এ তো প্রণয়। তাহলে হলোটা কি? তারপর গলা খা করে জিজ্ঞেস করল, প্রণয়, তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি তো? না আন্টি, আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আচ্ছা শুনুন, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। এই বলে প্রণয় কলটা কেটে দিল। হঠাৎ প্রণয়ের কি হলো? চিত্রা কিছুই বুঝতে পারল না। সবকিছু তো একদম ঠিকঠাকই চলছিল, কিন্তু এত কম সময়ে এমন কি হলো যার জন্য পুরো ব্যাপারটা একেবারে বিগড়ে গেল? রাগে চিত্রা তার ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। তখনই কলিং বেল বাজার আওয়াজ শুনতে পেল চিত্রা। তাহলে এবার কি ঘটতে চলেছে বন্ধুরা? বড় বড় পর্ব পেতে হলে কমেন্ট করবেন বেশি বেশি। তাহলে চলুন আমি গল্পে যাওয়া যাক। চিত্রা আন্টি, আমার মনে হয় যে আদ্রিতা এবং নীল দুজন দুজনকে ভালোবাসে, অ্যান্ড দে আর মেড ফর ইচ আদার। আমি ওদের সম্পর্ক নষ্ট করতে চাই না। এইটা বলতে বলতে প্রণয় খুবই এম্বারাসড ফিল করল। প্রণয়, তুমি ঠিক আছো তো? কি বলছো তুমি? ওই অলস নীলের সাথে তুমি নিজেকে কেন কম্পেয়ার করছো? বেশ মাখন লাগানোর মতো করে বলল চিত্রা। চিত্রা আন্টি, আমি সত্যি বলছি, আমার তরফ থেকে ওদের বেস্ট উইশেস জানাবেন প্লিজ। ওদের বলবেন আমি চাই ওরা সব সময় একসাথে থাকুক। চিত্রা খুব কনফিউজড হয়ে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তাড়াহুড়ো করে কোনো রং নাম্বার ডায়াল করলাম না তো? না, এ তো প্রণয়। তাহলে হলোটা কি? তারপর গলা খাকড়ে জিজ্ঞেস করল চিত্রা, তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি তো? না আন্টি, আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আচ্ছা শুনুন, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। এই বলে প্রণয় কলটা কেটে দিল। হঠাৎ প্রণয়ের কি হলো? চিত্রা কিছুই বুঝতে পারল না। সবকিছু তো একদম ঠিকঠাকই চলছিল, কিন্তু এত কম সময় এমন কি হলো যার জন্য পুরো ব্যাপারটা একেবারে বিগড়ে গেল? রাগে চিত্রা তার ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। তখনই কলিং বেলের আওয়াজ শুনতে পেল চিত্রা। নিজের ঘর থেকে বেরিয়ে তারপর লিভিং রুম পেরিয়ে চিত্রার দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই চিত্রা দেখল দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে আদ্রিতার বান্ধবী প্রিয়াঙ্কা। ও মা, প্রিয়াঙ্কা তুমি? এসো এসো। চিত্রা প্রিয়াঙ্কাকে ওয়েলকাম করে বসার ঘরে নিয়ে গেল। তারপর ওকে বসিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আদ্রিতা, প্রিয়াঙ্কা এসেছে। প্রিয়াঙ্কার নাম শুনে আদ্রিতা প্রায় ছুটে নিচে চলে এলো। তারপর সোফায় বসে দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিতে লাগল। কিছুক্ষণ পরে হঠাৎ কিছু একটা মনে পড়ল চিত্রার। ও বেশ চিৎকার করে বলল, নীল, ওপরে কি করছো? তাড়াতাড়ি নিচে এসো। এ কথা শুনে প্রিয়াঙ্কা বেশ হাসি মুখে জিজ্ঞেস করল, নীলদা আছে নাকি বাড়িতে? যখন থেকে প্রিয়াঙ্কা নীলের আসল আইডেন্টিটি সম্পর্কে জানতে পেরেছে, সে বেশ সমীহ করে চলে নীলকে। ও আজ সকালে এসেছে। আদ্রিতাও বেশ মিষ্টি করে হেসে উত্তর দিল। মুহূর্তের মধ্যে নীল সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। তারপর প্রিয়াঙ্কার সামনে এসে বেশ সুন্দর করে হাসল নীল। এখন শুধু হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি অতিথির জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে? দেখতে পাচ্ছ না প্রিয়াঙ্কা এসেছে? যাও তাড়াতাড়ি ওর জন্য চা কফি কিছু একটা বানিয়ে নিয়ে এসো। চিত্রার কর্কশ আওয়াজে এই মিষ্টি মুহূর্তটা কেমন জানি তেতো হয়ে গেল, কিন্তু নীল সেখান থেকে এক পাও নড়ল না। ততক্ষণে প্রিয়াঙ্কা সোফা থেকে উঠে বলল, না না, নীলদাকে এত কষ্ট করতে হবে না, আমি বাড়ি থেকে চা খেয়েই এসেছি। একটু অবাক লাগলো আদ্রিতার। সে সন্দেহ প্রকাশ করে জিজ্ঞেস করল, প্রিয়াঙ্কা, তুই ঠিক আছিস তো? কোনো গণ্ডগোল হয়নি তো? আরে না, সেরকম কিছুই না। কাল রাতে ঘুম কম হয়েছে, তাই মাথাটা কেমন ভারী লাগছিল, সেই জন্য বাড়ি থেকে চা খেয়েই বেরোলাম। বেশ বোঝানোর মতো করে কথাগুলো বলল প্রিয়াঙ্কা। কিন্তু সব দেখে চিত্রার একটু অদ্ভুত লাগল। প্রিয়াঙ্কার আচরণ দেখে তার হঠাৎ প্রণয়ের কথা মনে পড়ে গেল। চিত্রা মনে মনে ভাবল, এই ইউজলেস নীলটার সাথে সবাই এত ভালো করে কথা বলছে কেন? সবাই ওকে ভয় পাচ্ছে কেন? চিত্রা অনেক চিন্তা করেও কোনো সঠিক উত্তর পেল না। তাই আরও একবার নীলকে অর্ডার দিয়ে বলল,
ঠিক আছে, তাহলে যাও, প্রিয়াঙ্কার জন্য কিছু ফল খেতে দাও। চিত্রা আন্টি, এখন ফল খেলেই গ্যাস হয়ে যাবে। উফ, আমার একটা কাজ পেন্ডিং পড়ে আছে, আমি একদম ভুলে গেছিলাম। দেখলি তো আদ্রিতা, যাই, আর চলি রে, অন্যদিন আসবো। প্রিয়াঙ্কা দেখল এখানে থাকলে চিত্রা কোনো না কোনোভাবে কিছু একটা বলবে, আর সেখান থেকে আবারও একটা ঝামেলা তৈরি হবে। তাই এসব বাহানা দিয়ে আজকের মতো বিদায় নিতে চাইল। আরে কি হলো, আজ এত তাড়াতাড়ি যাচ্ছ? নীল মুচকি হেসে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করল। হ্যাঁ, হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল, কাজটা শেষ না করলে অতীন খুব রেগে যাবে। হাত নাড়িয়ে বোঝানোর চেষ্টা করল প্রিয়াঙ্কা। এখনই চলে যাচ্ছিস? কিসে যাবি? গাড়ি এনেছিস? না রে, আনিনি, সার্ভিসিংয়ে দিয়েছি তো, সে আমি কিছু একটা পেয়ে যাব, চিন্তা করিস না, বলেই বেরিয়ে যেতে যাবে প্রিয়াঙ্কা। কিন্তু চিত্রা আবার পিছু ডাকল। প্রিয়াঙ্কা, দাঁড়াও। এ কি, নীল, এখনো থায়া দাঁড়িয়ে আছো? লজ্জা করে না? মেয়েটা একা একা বাড়ি যাবে বলছে আর শুধু দেখছো। প্রিয়াঙ্কা, দাঁড়াও, নীল ওর গাড়িতে তোমাকে ছেড়ে দেবে। প্রিয়াঙ্কা আবার ফ্যাসাদে পড়ে গেল। আসলে নীলের মতো এত বড় স্টেচারের মানুষকে বিরক্ত করতে ভয় পাচ্ছিল প্রিয়াঙ্কা। এতদিন নীলকে সদা সর্বদা হুকুম করাই ছিল চিত্রার কাজ, সেখানে নীলকে হুকুম করলেও নীল নিজের জায়গা ছেড়ে নড়ছে না। এই দেখে খুব অবাক হল চিত্রা। রাগে ওর গা জ্বলে উঠল। কিভাবে নীলকে ছোট করা যায়, কিভাবে নীলের সম্মানহানি করা যায়, সেই কথায় নিরন্তর ভেবে চলল চিত্রা। কিন্তু একটার পর একটা প্ল্যান ফেল্ড হয়ে গেল। তাই ওর রাগটাও মাত্রা ছাড়িয়ে যেতে লাগল। ডোন্ট ওয়ারি, আমি ছেড়ে দিচ্ছি, চল প্রিয়াঙ্কা। নীল নিজেই গাড়ির চাবিটা পকেট থেকে বের করে কথাটা বলল প্রিয়াঙ্কাকে, তবে চিত্রার ভয় নয়, মনুষ্যত্বের কারণে। ঠিক আছে রে, ফোনে বাকি কথা হচ্ছে, তাহলে দেখা করিস কেমন? এই বলে গুটি গুটি পায়ে নীলকে ফলো করতে করতে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা। চিত্রা আর আদ্রিতা হাঁ হয়ে রইল প্রিয়াঙ্কার কর্মকাণ্ড দেখে। চিত্রা মনে মনে ভাবল, অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে এসব? সবাই এত ভয় পাচ্ছে, এত সমীহ কেন করছে নীলকে? নীল কি কোনো বড় কাণ্ড ঘটিয়েছে, তাই সবাই নীলকে এত সম্মান দেখাচ্ছে? এই কদিনে এমন কি ঘটতে পারে? চিত্রার কপালে ভাঁজ পড়ল। এদিকে গাড়িতে যেতে যেতে প্রিয়াঙ্কা নিচু গলায় নীলকে বলল, নীলদা, তোমার অসুবিধা হলে আমাকে এখানে নামিয়ে দিতে পারো, আমি কিন্তু চলে যেতে পারবো। প্রিয়াঙ্কার এক্সপ্রেশন দেখে হো হো করে হেসে উঠল নীল। আরে রিল্যাক্স, ওই বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন আর চিন্তা নেই তোমার, আর কাউকেই প্রিটেন্ড করতে হবে না, খুল চাপ নিও না। এই বলে নীল পার্ক স্ট্রিটের দিকে টার্ন নিল। রাস্তাঘাটে খুব জ্যাম, সিগন্যালগুলো খুলছে খুব দেরিতে, তাই পার্ক স্ট্রিটের মোড়ের সিগন্যালে আটকে রইল নীলের গাড়ি। হঠাৎ বাজখাই গলায়, আরে ঘর জামাই যে, এই বলে কে জানি চিৎকার করে উঠল। নীল ডান পাশে তাকাতেই দেখতে পেল পাশেই নবীন সেনের গাড়ি। নবীন সেন নীলের নতুন গাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ ভাই, কোটি টাকার গাড়ি তো? হ্যাঁ, ভালো ভালো, জীবনে উন্নতি হয়েছে দেখছি। বেশ চোখ মুখ বেঁকিয়ে কথাগুলো বললেন নবীন। পাত্তা দিল না নীল। ভদ্রতার খাতিরে শুধু নবীন সেনকে দেখে গাড়ির কাঁচটা নামিয়ে জোর করে অল্প হাসল, ব্যাস ওইটুকুই। কিন্তু নবীন এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। সুন্দরী প্রিয়াঙ্কাকে দেখে বেশ বাঁকা ভাবে বললেন, কি ব্যাপার, মেয়েও জোগাড় করে নিয়েছ দেখছি, তাই তো? বেশ ভালো ডিল। মেয়ের বাপের পয়সায় সবকিছু হয়ে যাবে ভাব নাকি, আর নিজেকে কিছুই করতে হবে না? নিজেকে যতটা সম্ভব সংযত করে নীল বলল, মাইন্ড ইওর ওন বিজনেস। কিন্তু প্রিয়াঙ্কার ভীষণ বিরক্ত লাগল। এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ও কল্পনাও করেনি। প্রিয়াঙ্কার মুখটা দেখেই নীলের চোয়াল শক্ত হয়ে গেল। এবার কি কলকাতার খোলা রাস্তায় আবার নবীনের সাথে নীলের ঝামেলা বাঁধবে, নাকি প্রিয়াঙ্কা বাধ্য হয়ে নীলের সত্যিটা জানিয়ে দেবে নবীন সেনকে? ওদিকে আদ্রিতা এবং চিত্রা কি এই বিষয়ে জানতে পারবে? এদিকে গাড়িতে যেতে যেতে প্রিয়াঙ্কা নীলকে নিচু গলায় বলল, নীলদা, তোমার অসুবিধা হলে আমাকে এখানে নামিয়ে দিতে পারো, আমি কিন্তু চলে যেতে পারবো। প্রিয়াঙ্কার এক্সপ্রেশন দেখে হো হো করে হেসে উঠল নীল। সে বলল, আরে রিল্যাক্স, ওই বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন আর চিন্তা নেই তোমার, কাউকেই আর প্রিটেন্ড করতে হবে না, কোনো চাপ নিও না। এই বলেই নীল পার্ক স্ট্রিটের দিকে টার্ন নিল। রাস্তায় ভীষণ জ্যাম, সিগন্যালগুলো খুলছে দেরিতে। পার্ক স্ট্রিটের মোড়ে সিগন্যালে আটকে গেল নীলের গাড়ি। হঠাৎ বাজখাই গলায় কেউ চিৎকার করে উঠল, আরে ঘর জামাই যে! নীল ডান পাশে তাকিয়ে দেখল পাশে দাঁড়ানো গাড়িতে বসে আছেন নবীন সেন। নবীন নীলের নতুন গাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ভাই, কোটি টাকার গাড়ি তো? হ্যাঁ, ভালোই উন্নতি হয়েছে জীবনে। পাত্তা দিল না নীল, শুধু ভদ্রতার খাতিরে গাড়ির কাঁচ নামিয়ে জোর করে সামান্য হাসল। কিন্তু নবীন এত সহজে কাউকে ছাড়ার মানুষ নন।
সুন্দরী প্রিয়াঙ্কাকে চেখে বাঁকা ভাবো বলল, কি ব্যাপার, মেয়েও জোগাড় করে নিয়েছ নাকি? বেশ ভালো ডিল তো। মেয়ের বাপের পয়সায় সব কিছু হয়ে যাবে, নিজের কিছু করার দরকারই হবে না। নিজেকে যতটা সম্ভব সংযত করে নীল বলল, মাইন্ড ইয়োর ওন বিজনেস। কিন্তু প্রিয়াঙ্কার ভীষণ বিরক্ত লাগল। এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সে ভাবেনি। প্রিয়াঙ্কার মুখ দেখে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। নবীন কটাক্ষে সুরে বলল, নীল, তোমার সামনে তোমাকে দেখনদারি করতে হবে না, আমি সব বুঝি। আমার চুল এমনি এমনি সাদা হয়নি। আসলে নবীন প্রিয়াঙ্কাকে দেখে ভেবেছিল গাড়িটা ওরই। মাথায় নোংরা চিন্তাও এসেছিল, নিশ্চয়ই নীল আর প্রিয়াঙ্কার মধ্যে সম্পর্ক আছে। নবীন আরও বলল, নীল, তোমার সত্যিই কোনো জবাব নেই। গত 2.5 বছর ধরে তুমি কিছু না করেও সেন পরিবারের টাকায় বসে খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ। এখন তো দেখছি অন্য এক বড়লোক মেয়েকেও ফাঁসিয়েছ। আমি তোমার এই এবিলিটি আগে কেন দেখিনি? নবীনের মনে নীলের প্রতি ঘৃণা আরও বেড়ে গেল। ইচ্ছে করে জোরে জোরে বলছিল যাতে সবাই শুনতে পায়। আশেপাশের লোকজন গুজগুজ শুরু করল, আচ্ছা, এটাই সেন পরিবারের জামাই নাকি? ঘরে ঘরওয়ালি, বাইরে বাহারওয়ালি। আমি তো ভেবেছিলাম সেন পরিবারের জামাই অনেক বড়লোক হবে। এখানে দেখি নিজের বউকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ঘুরছে। লোকজনের মুখে এসব কথা শুনে নীলের মুখ গম্ভীর হয়ে গেল। ঠিক পাশেই বসা প্রিয়াঙ্কা আরও রেগে গেল। সে গাড়ি থেকে নেমে সোজা নবীনের দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কাকে কাছে আসতে দেখে নবীন ব্যাকুল হয়ে উঠল। ঠিক তখনই সাপাটে চড়। প্রিয়াঙ্কা ঠাঁটিয়ে চড় মেরে বলল, তোমার এত সাহস? অবাক হয়ে নবীন জিজ্ঞেস করল, তুমি জানো না নীলদা সেন পরিবারের জামাই? একটু সম্মান করলে আমাকে তোমার গায়ে হাত তুলতে হতো না। বড় বড় চোখ করে প্রিয়াঙ্কা বলল, তুমি নিজেকে খুব পাওয়ারফুল ভাবো। আমি মারলাম তোমায়, কি করবে? আমি তোমাকে ভয় পাই নাকি? ক্ষিপ্ত হয়ে নবীন বলল, তুই জানিস না আমি কে? তোর সঙ্গে কি করতে পারি জানিস না? তোর অস্তিত্ব নিয়ে সন্দেহ তৈরি করে দেব। প্রিয়াঙ্কাকে দেখে আশেপাশের লোকজন অবাক হয়ে গেল। চোখ ফিসফিস করে বলল, ভাই, মেয়েটাকে দেখেছিস? ঝাঁসির রানী একদম। প্রিয়াঙ্কা একবার নীলের দিকে তাকাল। নীলের চোখে মুখে হাসি দেখে তার কনফিডেন্স আরও বেড়ে গেল। সে বলল, যার নিজের অস্তিত্বের কোনো ঠিকানা নেই সে আমার অস্তিত্ব নিয়ে কথা বলতে এসেছে। নবীন আর কিছু বলতে পারল না। সবার সামনে এক মেয়ের হাতে চড় খেয়ে অপমানিত। তার শরীর জ্বলে উঠল রাগে। প্রিয়াঙ্কা এবার গাড়িতে ফিরে নীলকে বলল, কি নীলদা, কেমন মজা হলো? হেসে নীল উত্তর দিল, খুব মজা। প্রিয়াঙ্কা বলল, আমার মনে হয় সামনেও এরকম ট্রাফিক জ্যাম হবে। তুমি আমাকে বাড়ি পর্যন্ত ছাড়তে হবে না, আমি উল্টো দিক থেকে অটো নিয়ে চলে যাব। নীল জিজ্ঞেস করল, ঠিক তো যেতে পারবে? হ্যাঁ, ঠিক আছি, সাবধানে যেও। নীল মাথা নাড়ল। এদিকে নবীনের অদ্ভুত হাসি। আমি চাইলে আদ্রিতাকে সব জানিয়ে দিতে পারি। কিন্তু নীল ঠান্ডা গলায় বলল, সেদিন পার্টিতে যে শিক্ষা পেয়েছিলেন মনে হয় ভুলে গেছেন। নীলের কথায় নবীনের হাসি মিলিয়ে গেল। সিগন্যাল সবুজ হতেই নীল গাড়ি ফুল স্পিডে এগিয়ে নিল। নবীন বিড়বিড় করে বলল, যদি গাড়িটা ওই মেয়েটার হতো তাহলে সে অটো করে যেত না। মানে গাড়িটা নীলের, তবে নিশ্চিতই আদ্রিতার টাকায়। কিন্তু আসলে গাড়িটা নীল গতকালই কিনেছিল। সেন পরিবারের কোনো সম্পর্ক নেই। নীল বাড়ি যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু চিত্রার আচরণ মনে পড়তেই আর যেতে ইচ্ছে করল না। গাড়ি ঘুরিয়ে অফিসে চলে গেল। কেবিনে বসে আদ্রিতাকে মেসেজ করল, আজ রাতে আমি বাড়ি ফিরব না। ঠিক তখনই সেক্রেটারি নন্দিতা হাতে দুটো বাক্স নিয়ে এলো। টেবিলে রেখে বলল, স্যার, হোটেল প্রাইম স্টারের মিস্টার কুশল আর দাশগুপ্তা কোম্পানির মিস পৃথা এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। বাক্সগুলোর দিকে তাকিয়ে নীল কিছু ভাবতে লাগল। এবার তাহলে কি ঘটতে চলেছে? পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট করুন। ধন্যবাদ। সেদিন পার্টিতে যে শিক্ষাটা আপনি পেয়েছিলেন সেটা মনে হয় আপনি ভুলে গেছেন, তাই না? নীলের কথা শুনে নবীনের মুখে যে তৃপ্তির হাসি দেখা যাচ্ছিল তা নিমেষে মিলিয়ে গেল। এখন সেটা নীলের চোখে মুখে ফুটে উঠল। সেই সময় সিগন্যাল গ্রিন হয়ে গেল এবং নীল নিজের গাড়ি নিয়ে ফুল স্পিডে বেরিয়ে গেল। যদি এই গাড়িটা ওই মেয়েটার হতো তাহলে অটো করে যেত না। তার মানে এই গাড়িটা নীলের। আদ্রিতা নিশ্চয়ই নিজের ক্ষমতার দৌলতে সেন পরিবারের পয়সা দিয়ে গাড়িটা কিনে দিয়েছে এই অপদার্থটাকে।
নীলকে বেরিয়ে যেতে দেখেই নিজের মনে বিড়বিড় করতে লাগলেন নবীন সেন। এই গাড়িটা নীল গতকালই কিনেছিল, এর সঙ্গে সেন পরিবারের কোনো সম্পর্ক নেই। নীল বাড়ি যাবে বলেই ভাবছিল, কিন্তু আজ চিত্রা যেভাবে নীলের সঙ্গে ব্যবহার করেছে সেই কথা ভেবে নীলের আর বাড়িতে ফিরতে ইচ্ছা করল না। নীল নিজের গাড়িটা অফিসের দিকে টার্ন করল। অফিসে পৌঁছে সে সোজা নিজের কেবিনে গিয়ে আদ্রিতাকে মেসেজ করল যে সে আজ রাতে বাড়িতে ফিরবে না। সেই সময় সেক্রেটারি নন্দিতা হাতে দুটো বাক্স নিয়ে নীলের সামনে হাজির হল। ওই দুটো বাক্স এক এক করে টেবিলের ওপর রেখে এসে বলল, স্যার, হোটেল প্রাইম স্টারের মিস্টার কুশল এবং দাসগুপ্তা কোম্পানির ওনার মিস পৃথা এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। ওরা বললেন যে এগুলো আপনার গিফট। পৃথা আর কুশল, এই বলে নীল কিছু একটা ভাবতে লাগল। হ্যাঁ স্যার, মাথা নেড়ে বলল নন্দিতা। কুশল আর পৃথার কথা ভেবে নন্দিতাও খুব উত্তেজিত হয়ে পড়েছিল। পাশাপাশি তারা নীলের জন্য কি পাঠিয়েছে সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। কিন্তু নন্দিতার উপহার দেখার ইচ্ছেটা নীল পূরণ করল না। ঠিক আছে, বুঝতে পেরেছি, পরে খুলে দেখছি, যাও নিজের কাজ করো। নীলের খুব ভালো করে মনে আছে যে কুশল ওকে আগেও একটা পিল পাঠিয়েছিল, আর সেই পিল খাওয়ার পর ওর শরীরে অনেক পরিবর্তন এসেছিল। এইসব ভাবতে ভাবতে কুশলের পাঠানো বাক্সটা খুলল নীল, যার মধ্যে আরও একটি পিল দেখতে পেল নীল, এবার লাল রঙের। সেটা দেখেই নীলের মাথা ঘুরতে লাগল। আগেরবার তো নীল ওই পিলের বিষয়ে কিছুই জানত না, কিছু ভাবনা চিন্তা না করেই সে ওই পিল খেয়ে নিয়েছিল। কিন্তু এবার নীল ওই লাল রঙের ওষুধটার ফাংশনগুলো ভালো করে বুঝতে চাইল। তাই সে তখনই কুশলকে ফোন করল। কল কানেক্ট হওয়ার পরেই নীল বলে উঠল, কুশল, তুই এখন ব্যস্ত আছিস? না ভাই, একদম না, বল কি হয়েছে। সঙ্গে সঙ্গেই জবাব দিল কুশল। নীল এবার বলল, তুই এবারও একটা নতুন পিল পাঠিয়ে দিয়েছিস। এটা তো বল যে এই পিলটা আমার কোন কাজে লাগবে, এই পিল খেলে শরীরে কি প্রভাব পড়বে। নীল, আমি তোকে আগেও একটা পিল দিয়েছিলাম নাকি, কিন্তু যেই পিলটার কথা তুই এখন বলছিস তার মেডিসিনাল প্রপার্টিস আগের পিলের থেকে বেশি ভালো। খেয়ে নে, এটা তো শরীরের জন্য খুবই প্রফিটেবল হবে। ধীরে ধীরে বলল কুশল। যা গিয়ে নিজের কাজ কর। বন্ধুকে খানিকটা ধমক দিয়ে ফোনটা রাখল নীল। কেন জানি হঠাৎ করে নীলের খুব মাথায় যন্ত্রণা হতে লাগল। ফোনটা রাখার পরও নীল ওই ওষুধটার দিকেই তাকিয়েছিল। প্রথমবার সেই পিলটা খেয়ে নীল কি ফেল করেছিল সেটা এখনো পর্যন্ত সে ভুলতে পারেনি। আর এখন কুশল তার জন্য অন্য আরেকটি পিল পাঠিয়ে দিয়েছে। এটা খাবো কি খাবো না, পিলটা দেখতে দেখতে নীল ব্যাকুল হয়ে উঠল। কিন্তু ও ভেবে দেখল কুশল কেন ওর ক্ষতি করতে চাইবে। এই ভাবতে ভাবতে সে ওই লাল রঙের পিলটা তুলে নিজের মুখে পুরে নিল। এইবারও পিলটা খাওয়ার জন্য জলের দরকার পড়ল না। জিভে রাখতেই পিলটা মিলিয়ে গিয়ে গলা বেয়ে সেটা নিচে নেমে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই নীলের মনে হল তার পুরো শরীরে যেন আগুন লেগে গেছে, পুরো শরীর জ্বলে যাচ্ছে। ওর মাথায় খুব যন্ত্রণা হতে লাগল। কাঁপতে কাঁপতে ও মাটিতে পড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই নীল নিজের জ্ঞান হারালো। আধ ঘন্টা পরে যখন নীলের হুঁশ ফিরল, তবে সে বুঝতে পারল যে এবার তার আগেরবারের মতো শরীরে খারাপ করেনি। মনে মনে সে ভাবল, কুশল, এবার তোকে যে পিলটা দিয়েছে সে তোকে বোকা বানায়নি, মনে হচ্ছে এটা আসল পিল। সেই সময় নীলের ফোন বেজে উঠল। ঘাবড়ে গিয়ে সে ফোনটা তুলে বলল, হ্যালো হ্যালো, নীলের সঙ্গে কথা বলতে পারি? একজন মেয়ের মধুর আওয়াজ শুনে নীল অবাক হয়ে গেল। কে বলছেন? আমি শালিনী মিত্র বলছি, হোটেল প্রাইম স্টারে আমাদের দেখা হয়েছিল। এই শুনে নীলের সেই সুন্দর মহিলার কথা মনে পড়ে গেল, যে কল্যাণীর জন্মদিনের পার্টিতে এসেছিল, যার জন্য ওই নবীন নীলের সঙ্গে বসার জায়গা নিয়ে ঝামেলা করেছিল। ও হ্যাঁ শালিনী, বলো, হঠাৎ আমাকে কি মনে করে? নীলের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠতে লাগল। ও বুঝতে পারল না হঠাৎ শালিনী কেন ওকে ফোন করেছে। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে ওই দিন কল্যাণী ম্যাডামের জন্মদিনে ওই অ্যান্টিক তরোয়ালটা তুমি এনেছিলে? নীলকে জিজ্ঞাসা করল। হ্যাঁ, কেন? নীল এখনো কিছুই বুঝতে পারল না। এটা সত্যি যে ওই দিন কল্যাণীর জন্মদিনের পার্টিতে নীল ঠাম্মার জন্য একটি অ্যান্টিক তরোয়াল নিয়ে এসেছিল, কিন্তু সেই বাক্স দেখে আদ্রিতা সেটা সবার নিচে রাখতে বলেছিল। তারপর একের পর এক ঝামেলা হওয়া শুরু হলো। বিজন এসে নতুন তামাশা শুরু করল। তারপরে তো নীল নিজেই বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে, কিন্তু যাওয়ার সময় নীল ওই অ্যান্টিক তরোয়ালটি নিয়ে চলে গেছিল। কাউকে সে কথা জানতে দেয়নি। কিন্তু তার হদি সেই শালিনী কিভাবে পেল সেটা নীল বুঝতে পারল না। ওই তরোয়ালটা কি এখনো তোমার কাছে আছে? শালিনী ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল। ওই তরোয়ালটা তো কোনো কাজের নয়, তোমার কি ওই তরোয়ালের প্রতি কোনো ইন্টারেস্ট আছে নাকি? নীল বলল। মনে হয় সেন পরিবারের সদস্যরা এ ব্যাপারে কিছু জানে না, কিন্তু এর মানে এই নয় যে সবাই বোকা
আমি হলফ করে বলতে পারি যে তোমার কাছে যে তরোয়ালটি রয়েছে সেটি রাজা বীরভদ্র রায়ের, যিনি 11 শতকে রাজত্ব করতেন। এই কথা শোনার পর নীলও অবাক হয়ে গেল। সে আশা করেনি যে শালিনী তাকে এরকম কিছু বলতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো তুমি আমার থেকে ঠিক কি চাও? চিন্তা করো না, আমি ওই তরোয়ালটা চাই না, আমি শুধু ওই তরোয়ালের কয়েকটা ছবি তুলতে চাই, একবার ওই তরোয়ালটা নিজের হাতে নিয়ে দেখতে চাই। শালিনী এবার খুবই গম্ভীর হয়ে কথাটা বলল। আচ্ছা, তা কবে দেখবে বলো? সত্যি? যদি ফ্রি থাকো তাহলে এখনই আমার অ্যান্টিক স্টোরে আসতে পারো, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে এসো, এক্সাইটেড হয়ে বলল শালিনী। আসলে শালিনী ভেবেছিল নীল ওকে সঙ্গে সঙ্গে না করে দেবে, কারণ ওই দিন নবীন নীলের সাথে যা করেছিলেন সেই ঘটনার সঙ্গে শালিনীও জড়িত ছিল। এইরকম পরিস্থিতিতে নীল কেনই বা শালিনীকে ওই তরোয়াল দেখাবে যা শুধু লেজেন্ডের কাছে রয়েছে? ওই তরোয়ালটা খুব কম লোকই নিজে চোখে দেখেছিল, শুধুমাত্র বইয়ের পাতায় এই তরোয়ালের কথা পড়েছিল, কারো কাছে ওই তরোয়ালের কোনো ছবি ছিল না। নীল মনে মনে ভাবল, আদ্রিতাকে তো জানিয়ে দিয়েছি যে আসব না, তাহলে একবার শালিনীর ওখান থেকেই ঘুরে আসা যাক। কি হবে যখন নীল শালিনীর অ্যান্টিক স্টোরে যাবে? ওখানে কি নতুন কোনো ঘটনা ওর জন্য অপেক্ষা করছে? এটা কারোর কোনো ষড়যন্ত্র নয় তো? এবার তাহলে কি করতে চলেছে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওই তরোয়ালটা কি এখনো তোমার কাছে আছে? শালিনী ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল। ওই তরোয়ালটা তো কোনো কাজের নয়, তোমার কি ওই তরোয়ালের প্রতি কোনো ইন্টারেস্ট আছে নাকি? নীল মনে হয় সেন পরিবারের সদস্যরা এ ব্যাপারে কিছু জানে না, কিন্তু এর মানে এই নয় যে সবাই বোকা। আমি হলফ করে বলতে পারি যে তরোয়ালটি তোমার কাছে রয়েছে সেটি রাজা বীরভদ্র রায়ের, যিনি 11 শতাব্দীতে রাজত্ব করতেন। এবার শালিনীর টোন খুবই সিরিয়াস হয়ে গেল। কথা শোনার পর নীলও অবাক হয়ে গেল। সে আশা করেনি যে শালিনী তাকে এরকম কিছু বলতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো তুমি আমার থেকে ঠিক কি চাও? চিন্তা করো না, আমি ওই তরোয়ালটা চাই না, আমি শুধু ওই তরোয়ালের কয়েকটা ছবি তুলতে চাই, একবার ওই তরোয়ালটা নিজের হাতে নিয়ে দেখতে চাই। শালিনী এবার খুবই গম্ভীর হয়ে কথাটা বলল। আচ্ছা, তা কবে দেখবে বলো? সত্যি? যদি তুমি ফ্রি থাকো তাহলে এখনই আমার অ্যান্টিক স্টোরে আসতে পারো, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে এসো, এক্সাইটেড হয়ে বলল শালিনী। আসলে শালিনী ভেবেছিল নীল ওকে সঙ্গে সঙ্গেই না করে দেবে, কারণ ওই দিন নবীন নীলের সাথে যা করেছিলেন সেই ঘটনার সঙ্গে শালিনীও জড়িত ছিল। এরকম পরিস্থিতিতে নীল কেনই বা শালিনীকে ওই তরোয়াল দেখাবে যা শুধু লেজেন্ডদের কাছে রয়েছে? ওই তরোয়ালটা খুব কম লোকই নিজে চোখে দেখেছিল, শুধুমাত্র বইয়ের পাতায় এই তরোয়ালের কথা পড়েছিল, কারো কাছে ওই তরোয়ালের কোনো ছবি ছিল না। নীল মনে মনে ভাবল, আদ্রিতাকে তো জানিয়েই দিয়েছি যে আসব না, তাহলে একবার শালিনীর ওখান থেকেই ঘুরে আসা যাক। কি হবে যখন নীল শালিনীর অ্যান্টিক স্টোরে যাবে? ওখানে কি নতুন কোনো ঘটনা ওর জন্য অপেক্ষা করে রয়েছে? মা, মা! আদ্রিতা জোরে চিৎকার করতে করতে নিজের ঘর থেকে বেরোল। কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? এখানেই তো বসে আছি। তুমি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে বসতে পারো না? কতদিন পর নীল বাড়িতে এসেছিল, কিন্তু তুমি নিজের মুখের ওপর কোনো কন্ট্রোল নেই তোমার। যেখানে বলার প্রয়োজন হয় সেখানে তো কিছুই বলতে পারো না। নিজের মায়ের ওপর অভিমান করে কথাগুলো বলল আদ্রিতা। চিত্রা কোনো সোজা উত্তর না দিয়ে উল্টে অবাক হয়ে বলল, আরে হয়েছেটা কি, এটা তো বল। নীল আজ রাতে বাড়ি ফিরবে না, হি টেক্সটেড মি। শুধুমাত্র তোমার জন্য? তোমার ওইসব বলার দরকার কি ছিল? আদ্রিতার মুখ থেকে এই কথাগুলো শোনার পর চিত্রা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, এটা তো ভালো খবর। ওই অপদার্থটা তোর থেকে দূরে থাকলেই আমার শান্তি। মা, এনাফ ইজ এনাফ, জোর গলায় বলল কথাটা। উফ, এসব ছাড় তো। তুই জানিস খুব তাড়াতাড়ি আসছে তোর মামা। ও কোনো স্পেশাল কাজের জন্য আসছে, বলছিল যে আমাদের ভাগ্য খুলে যাবে। আমার হাত তো এখন থেকেই সুরসুর করছে। বেশ জমিয়ে কথাটা বলল চিত্রা। আদ্রিতা চিত্রার কোনো উত্তর না দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ওই দেখো মহারানী কাজের কথা শুনবেন না, আজকাল ওই ছেলের জন্য প্রেম যেন উপচে পড়ছে। আমিও দেখব ওই প্রেম কতদিন ট্যাকে।
রাগের মাথায় গজগজ করতে করতে কথাটা বলল চিত্রা। অন্যদিকে প্রায় 1.5 ঘণ্টা পর শালিনীর দেওয়া ঠিকানায় পৌঁছে গেল নীল। মিত্র অন্টিক এম্পোরিয়াম, কলকাতা শহরের সবথেকে বড় অন্টিক স্টোর। এই স্টোরে বহু প্রাচীন প্রাইসলেস ট্রেজার্স রয়েছে। নীলও এই জায়গাটার নাম আগে শুনেছিল, কিন্তু কোনোদিন এখানে আসার সুযোগ হয়নি। নীল এই স্টোরে ঢুকতে যাবে, তখনই স্টোরের এক এমপ্লয়ি তার রাস্তা আটকে বলল, হ্যালো হ্যালো, কে আপনি? আপনি এভাবে স্টোরের ভিতর ঢুকতে পারেন না। আপনি কি রুলস জানেন না? নীল ওই ভদ্রলোকের বুকের ওপর থাকা নেম প্লেট দেখতে দেখতে বলল, অঙ্কিত মণ্ডল। তারপরই সারপ্রাইজড হয়ে তাকে জিজ্ঞাসা করল, কোন রুলের কথা বলছেন? আপনি কি কিছুই জানেন না? তাহলে এখানে কেন এসেছেন? নীলকে ওপর থেকে নিচ পর্যন্ত মাপার পর অঙ্কিত বলল, এই স্টোরে প্রবেশ করার 2টো উপায়, কোনো স্পেশাল ইনভিটেশন লেটার থাকলে অথবা কোনো মূল্যবান ট্রেজার বিক্রি করার জন্য এসে থাকলে। তাহলে বলুন, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন, প্রথমটা নাকি দ্বিতীয়টা? আমাকে শালিনী ফোন করেছিল, সে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। নীল মনে হয় সে ভালো করেই জানো যে শালিনী আমাকে সবসময় খবর দিতে পারে, তাই তো? অঙ্কিত আবার নীলকে ওপর থেকে নিচ পর্যন্ত মাপতে লাগল। তারপর মুখ বেঁকিয়ে বলল, আপনাকে দেখতে তো এত গরিব, আপনি শালিনী ম্যাডামের পরিচিত হতেই পারেন না। অঙ্কিতের কথা শুনে নীলের এক্সপ্রেশন সম্পূর্ণ বদলে গেল। ও ভাবতেই পারেনি যে একটা স্টোরের এমপ্লয়ি এতটা অ্যারোগ্যান্ট হতে পারে। বেরিয়ে যান এখান থেকে, এই বলে নীলকে ধমক দিল অঙ্কিত। নীল কোনো রিয়্যাক্ট করল না, কিন্তু হঠাৎই অঙ্কিত নীলকে ধাক্কা দিতে শুরু করল। হঠাৎ এমন ব্যবহারে অবাক হয়ে গেল নীল। সেও পাল্টা ধাক্কা দিয়ে সরিয়ে দিল অঙ্কিতকে। তাতে অঙ্কিত 3-4 পা পেছিয়ে মাটিতে পড়ে গেল। আহ আহ আপনার এত বড় সাহস যে আপনি আমাকে ধাক্কা মারলেন? এটা বলতে বলতে মাটি থেকে উঠে জোরে চিৎকার করতে শুরু করল অঙ্কিত। সিকিউরিটি, সিকিউরিটি, এখানে একজন লুট করতে এসেছে। অঙ্কিতের চেঁচামেচি শুনে খুব তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডস ওখানে পৌঁছে গেল। এই লোকটাকে ধরে পুলিশের হাতে তুলে দাও, নীলের দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলল অঙ্কিত। এ শোনার পরই ওই 2 সিকিউরিটি গার্ড দতস্থ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওরা নীলের দিকে এগিয়ে গিয়ে তার 2টো হাত ধরে নিল। তুমি কোঅপারেট করো, নইলে মার খেতে হবে। 2 গার্ডের মধ্যে একজন খুব কড়া সুরে কথাটা বলল নীলকে। এনাফ! চিৎকার করে উঠল নীল। ওর মনে হচ্ছিল যে অঙ্কিতের মাথায় কোনো গোলমাল রয়েছে, কারণ নীল এমন কিছুই করেনি যার জন্য ওকে চোর বলে শাস্তি দেওয়া যায়। নিজের হাত ছড়ানোর চেষ্টা করতে লাগল নীল। দেখা গেল খুব সহজেই অঙ্কিতের মতো এই 2 সিকিউরিটি গার্ডও মাটিতে পড়ে গেল। নীল তো এসব দেখে অবাক, নিজের শক্তির উপর ভরসা করতে পারছিল না। আমার মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? মনে মনে ভাবতে লাগল নীল। এই ছেলে, কি শুরু করলে তুমি? আমাদের স্টোরে এসে ঝামেলা করছো কেন? রেগে গিয়ে হঠাৎ আপনি থেকে তুমি বেরিয়ে গেল অঙ্কিতের মুখে। ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস প্লেস? তুমি কি জানো এখানে কি হয়? কথা না বাড়িয়ে ক্ষমা চাও আর এখান থেকে চলে যাও, না হলে ফল ভালো হবে না। তুমি এমন পাগল কুকুরের মতো ব্যবহার কেন করছো? যেই সামনে আসবে তাকে কামড়াবে? রিল্যাক্স, আমি চোর ডাকাত কেউই না, শান্তভাবে বলল নীল। এবার আরও রেগে গিয়ে অঙ্কিত ওই 2 সিকিউরিটি গার্ডের দিকে তাকালো। তারা 2জনই ততক্ষণে মাটি থেকে উঠে পড়েছে। সঙ্গে সঙ্গে অঙ্কিত অর্ডার দিল, একে এক্ষুনি গ্রেফতার করে নাও। এসব কি হচ্ছে? হঠাৎ একটা গম্ভীর আওয়াজ শুনতে পেল সবাই। ম্যানেজার বকি, ভালো হয়েছে আপনি এই সময় এসেছেন, আমাকে প্লিজ সাহায্য করুন। এটা বলতে বলতেই অঙ্কিত ম্যানেজার বকির দিকে এগিয়ে গেল। ম্যানেজার বকিও ততক্ষণে স্টোরের ভেতরে চলে এসেছেন। গলা শুরু করে অঙ্কিত বলল, স্যার, এই লোকটা জোর করে আমাদের স্টোরের ভিতরে ঢুকে পড়েছে। ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখুন কিভাবে মারধর শুরু করেছে। আমাদের 2 সিকিউরিটি গার্ডকেও রেহাই দেয়নি। আমার মনে হয় এই লোকটা আমাদের স্টোর থেকে কিছু চুরি করতে এসেছে। ম্যানেজার বকি সব শুনে মাথা নাড়লেন। স্যার, এতক্ষণ যা কিছু হলো তার জন্য তো আপনাকে একটা রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে। এটা বলতে বলতেই ম্যানেজার বকি নীলের দিকে এগিয়ে গেল। যদিও ম্যানেজার বকির মুখটা একদম বাংলার 5-এর মতো করে রেখেছিল, তবু ওনার অ্যাটিটিউড মানতে হবে গুরু, একদম সিনেমার নায়কের মতো। এই পর্বটি এখানেই শেষ। বাকি পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুমি এমন পাগল কুকুরের মতো ব্যবহার কেন করছো? যেই সামনে আসবে তাকে কামড়াবে? রিল্যাক্স,
আমি চোর ডাকাত কেউই না, শান্তভাবে বলল নীল। এবার আরও রেগে গিয়ে অঙ্কিত ওই 2 সিকিউরিটি গার্ডের দিকে তাকালো। তারা দুজনই ততক্ষণে মাটি থেকে উঠে পড়েছে। সঙ্গে সঙ্গেই অঙ্কিত তাদের অর্ডার দিল, একে এক্ষুনি গ্রেপ্তার করে নাও। এসব কি হচ্ছে? হঠাৎ একটা গম্ভীর আওয়াজ শুনতে পেল সবাই। ম্যানেজার বক্সি, ভালো হয়েছে আপনি এই সময় এসছেন, আমাকে প্লিজ সাহায্য করুন। এটা বলতে বলতে অঙ্কিত ম্যানেজার বক্সির দিকে এগিয়ে গেল। ম্যানেজার বক্সিও ততক্ষণে স্টোরের ভেতরে চলে এসছেন। গলা চড়িয়ে অঙ্কিত বলল, স্যার, এই লোকটা জোর করে আমাদের স্টোরের ভিতরে ঢুকে পড়েছে। ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখুন কিভাবে মারধর শুরু করেছে। আমাদের 2 সিকিউরিটি গার্ডকেও রেহাই দেয়নি। আমার মনে হয় এই লোকটা আমাদের স্টোর থেকে কিছু চুরি করতে এসেছে। ম্যানেজার বক্সি সব শুনে মাথা নাড়লেন। স্যার, এতক্ষণ যা কিছু হলো তার জন্য আপনাকে একটা রিজনেবল এক্সপ্লেনেশন তো দিতে হবে। এটা বলতে বলতে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে গেলেন। যদিও বক্সির মুখটা একদম বাংলার 5-এর মতো, তবুও ওনার অ্যাটিটিউড মানতেই হবে গুরু, একদম সিনেমার নায়কের মতো। নীল প্রশ্ন করল, আপনি ওর ওপর ভরসা করবেন নাকি আমার ওপর? এই শুনে ম্যানেজার বক্সির মুখটা যেন আরও বিদঘুটে হয়ে এল। এবার তারও সন্দেহ হতে শুরু করল নীলের ওপর। পিছনে ফিরে এসে অঙ্কিত আর ওই 2 সিকিউরিটি গার্ডকে বলল, তাড়াতাড়ি একে এখান থেকে বিদায় করো দেখি। ম্যাডাম যদি জানতে পারে আর রক্ষে নেই। বক্সির কাছ থেকে সম্মতি পেয়ে অঙ্কিতের মুখে হাসি ফুটে উঠল। কি দেখলে, এবার হলো তো? এবার তোমাতে উচিত শিক্ষা দেওয়া হবে। বক্সি স্যার চলে এসছেন, এবার আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি তোমাকে শায়েস্তা করতে না পারি, তাহলে নিজের জুতো দিয়ে আমার 2 গালে 2টো চড় মারবে। বেশ ক্যাট দেখিয়ে কথাটা বলল অঙ্কিত। তারপরই নীলকে ধাক্কা মারতে শুরু করল সে। বার ধাক্কার পর নীল আর নিজের মাথা ঠান্ডা রাখতে পারল না। পরের মুহূর্তে এমন কিছু হল যাতে ওখানে উপস্থিত সকলে অবাক হয়ে গেল। অঙ্কিতের ব্যবহারে অতিষ্ঠ হয়ে নীল সজোরে একটা চড় মারল তাকে। এক থাপ্পড়ই অঙ্কিতের গাল লাল হয়ে গেল। তুই না খুবই ইরিটেটিং অঙ্কিত, কথা না শুনেই তুই আমাকে মারলি? আমাকে তোর এত বড় সাহস! আজ আমি তোকে খুন করে ফেলব শয়তান। রাগের মাথায় তুমি থেকে এবার তুইতে এগিয়ে গেল অঙ্কিত। নিজের গালে হাত বোলাতে বোলাতে কথাগুলো বলল সে। রাগের চোটে ওর চোখ মুখ লাল হয়ে গেল। ম্যানেজার বক্সি এসব দেখে রেগে গিয়ে বললেন, তোমার নিজের প্রাণের ভয় নেই? হ্যাঁ, ওর ধৈর্যের সীমা অতিক্রম করে গেল এবার। নীল আর এদের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করতে চাইছিল না। সে নিজের পকেট থেকে ফোন বের করে শালিনীকে কল করল। হ্যালো, 2 মিনিটের মধ্যে যদি তুমি তোমার স্টোরে না আসো, তাহলে আমি এখান থেকে চলে যাব। শালিনীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল নীল। এখন আর কাউকে ফোন করে কোনো লাভ হবে না। তুমি চোর, আর তোমার এই গল্প তুমি পুলিশকে শুনিও। পুলিশ থেকে বাঁচতে চাইলে আমাদের কাছে ক্ষমা চাও আর কিছু টাকা কম্পেনসেশন দিয়ে এখান থেকে চলে যাও। বেশি না, 25 লাখ টাকা দিলেই হবে, না হলে আমরা তোমাকে চুরির মামলায় ফাঁসিয়ে দেব। ম্যানেজার বক্সির পাশে দাঁড়িয়ে হুমকির সুরে কথাটা বলল অঙ্কিত। আসলে অঙ্কিত হল ম্যানেজার বক্সির দূর সম্পর্কের ভাই। বক্সির জন্যই এই স্টোরে অঙ্কিত চাকরি পেয়েছিল, না হলে এরকম অ্যারোগেন্ট মানুষকে কে চাকরি দেবে? দাদা, এবার একটা অ্যাকশন নিতে হবে। ম্যানেজার বক্সির দিকে তাকিয়ে কথাটা বলল অঙ্কিত। একটা দীর্ঘশ্বাস নিয়ে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে এলেন। হেই ছেলে, হয় 25 লাখ টাকা দে, নইলে চুরির অভিযোগে জেলে যা। বল কি করতে চাস? ম্যানেজার বক্সির দিকে মুখ তুলে তাকালো নীল। এরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছিল, আর সেটা দেখে নীলের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। তখনই হঠাৎ করে জুতোর আওয়াজ শুনতে পেল সবাই। ঘাড় ঘুরিয়ে সবাই দেখল শালিনী হন্তধন্ত স্টোরের ভেতরে ছুটে আসছে। শালিনীকে দেখে ম্যানেজার বক্সি আর বাকি সবার চোখে মুখে হাসি ফুটে উঠল। সবাই মিলে বলে উঠল, গুড আফটারনুন ম্যাডাম। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে শালিনী নীলের সামনে দাঁড়িয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, নীল, তুমি এখানে কখন এলে? তোমার তো আমাকে আগেই কল করা উচিত ছিল। শালিনী, এখানে একজন আমাকে হুমকি দিয়েছে যে যদি আমি তাকে 25 লাখ টাকা না দিই, তাহলে সে আমাকে চুরির মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে। আমার খুব ভয় করছে। কি? এসব তুমি কি বলছো? কে বলেছে এসব ফালতু কথা? শালিনী নীলের দিকে অবাক হয়ে তাকালো। তারপরই নিজের অফিসের লোকেদের দিকে একবার নজর ঘোরালো। হঠাৎই ওর নজর গেল অঙ্কিতের গালের ওপর, আর তখনই আসল ব্যাপারটা বুঝে গেল। এখানে এসব হচ্ছে? রেগে গিয়ে বলল শালিনী। ম্যাডাম, এই লোকটা জোর করে স্টোরে ঢোকার চেষ্টা করছিল, আর বাধা দেওয়ায় ও আমাকে মারধর শুরু করেছে। অঙ্কিত বেশ সরল সাদা মুখ করে কথাটা বলল। উইথ ইমিডিয়েট এফেক্ট ইউ অল আর ফায়ার্ড। শালিনী কিছু না শুনেই প্রায় চিৎকার করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল।
সবার তো চক্ষু গচকডাচ হয়ে গেল শালিনীর কথা শুনে। আচ্ছা, তুমি কি যেন একটা বলেছিলে? কি আমায় শায়েস্তা করবে? না হলে আমি তোমায় জুতো পেটাবো নাকি, ঠিক মনে পড়ছে না। তোমার মনে আছে? একবার বলো না, কি বলেছিলে? আমি কথায় না, কিছু মনে পড়ছে না তো। ও গড, দিস ইজ ফানি। শালিলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এরকম একজন মানুষকে কেন কাজে রেখেছ। এ শুধু অ্যারোগ্যান্ট নয়, ভীষণ বড় একটা মিথ্যেবাদীও। শালিনীর দিকে তাকিয়ে কথাটা বলল নীল। এটা শোনার পরই শালিনীর চেহারাটা একদম বদলে গেল। কুল অ্যান্ড কাম শালিনী মিত্র ভীষণ রেগে গিয়ে অঙ্কিতকে প্রশ্ন করল, সত্যি বলো, তুমি কি এরকম কিছু বলেছিলে? অঙ্কিত এ বিষয়ে তর্ক করতে চাইলেও শালিনীর সামনে কিচ্ছু বলতে পারল না, শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, বলেছিলাম। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যদি তুমি এই স্টোরে চাকরি করতে চাও তাহলে তুমি যা প্রমিস করেছিলে সেটা রাখো। এই কথা বলার পরেই শালিনী নিজের দুটো হাত বুকের কাছে ফোল্ড করে নাড়াল, তারপর একটু দূরে সরে গিয়ে সবকিছু দেখার জন্য প্রস্তুত হল। এদিকে ম্যানেজার বক্সিও নিজের চোখ বন্ধ করে নিলেন। এতক্ষণে তিনি বুঝে গিয়েছিলেন যে ভুল লোকের সাথে ঝামেলা করে ফেলেছে তারা। ঠোঁট কামড়ে ভাবলেন, ভাত বাজে ভেসে গেলাম, বুঝতেই পারিনি এই নীল এত পাওয়ারফুল। তখনও অঙ্কিতের মধ্যে রাগের আগুন জ্বলছিল, কিন্তু চাকরি বাঁচানোর জন্য সে নীলের পায়ের সামনে বসে নিজের গালটা বেড়ে দিয়ে বলল, হাম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছি। যদি তোমার কুকুর হবার এত শখ থাকে তাহলে কারো পোষা কুকুর হও। পাগল কুকুর হলে অনেক সমস্যা, বুঝলে, লোকজন মেরে ফেলবে। এটা বলে একটা তৃপ্তির হাসি নিয়ে নিজের ব্যাগটা খুলল নীল। তারপর ব্যাগ থেকে সেই অ্যান্টিক তরোয়ালটি বের করে শালিনীর হাতে দিল। এই নিন, ছবি তুলে নিন। তরোয়ালের দিকে তাকিয়েই শালিনীর চোখ জলজল করে উঠল। বাকি সবাই হাঁ করে দেখল সেই তরোয়াল। নীলের মুখে গর্বের হাসি ফুটে উঠল। কি হবে এই তরোয়াল দিয়ে? এটার জন্য নীল কোনো বিপদে পড়বে না তো? আদ্রিতাকে নীলকে ফোন করে বাড়ি আসতে বলবে? নীল কি বুঝবে আদ্রিতার মনের ব্যাকুলতা? এবার তাহলে কি ঘটতে চলেছে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি তুমি এই স্টোরে চাকরি করতে চাও তাহলে তুমি যা প্রমিস করেছিলে সেটা রাখো। এই কথা বলার পর শালিনীর নিজের দুটো হাত বুকের কাছে ফোল্ড করে রাখল, তারপর একটু দূরে গিয়ে জানালো। পরবর্তী ঘটনা দেখার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এদিকে ম্যানেজার বক্সিও নিজের চোখ বন্ধ করে নিল। এতক্ষণে বুঝতে পেরে গেছিল যে ভুল লোকের সাথে ঝামেলা করেছে তারা। যদিও ম্যানেজার বক্সি এই স্টোরের ম্যানেজার হওয়ার পাশাপাশি মিত্র পরিবারের বাকি কাজকর্ম দেখত, তবুও ছোট ভাইয়ের কোনো সাহায্য করতে পারল না। ঠোঁট কামড়ে ভাবল, ভ্যাদ বাজে ভেসে গেলাম, বুঝতেই পারিনি এই নীল এত পাওয়ারফুল। তখনও অঙ্কিতের মধ্যে রাগের আগুন জ্বলছিল, কিন্তু চাকরি বাজানোর জন্য সে নীলের পায়ের সামনে বসে নিজের গালটা বাড়িয়ে দিয়ে বলল, আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছে। যদি তোমার কুকুর হওয়ারই এতই শখ থাকে তাহলে কারো পোষা কুকুর হও। পাগল কুকুর হলে অনেক সমস্যা, বুঝলে, লোকজন মেরে ফেলবে। এটা বলার পর একটি তৃপ্তির হাসি নিয়ে নীল নিজের ব্যাগ খুলল। তারপর ব্যাগ থেকে সেই অন্টিক তরোয়ালটি বের করে শালিনীর হাতে দিল। এই নিন, ছবি তুলে নিন। তরোয়ালের দিকে তাকিয়ে শালিনীর চোখ জলজল করে উঠল। বাকি সবাই হাঁ করে দেখল সেই তরোয়াল। নীলের মুখে গর্বের হাসি ফুটে উঠল। উফ, কি দুর্দান্ত দেখতে অন্টিক তরোয়ালটা! মন্ত্রমুগ্ধের মতো তরোয়ালটা দেখতে দেখতে শালিনী নিজের পার্সোনাল কেবিনে ঢুকল। সেখানে ক্যামেরা, লাইটস, ফিল্টার সব রাখা ছিল। ওই তরোয়ালটিকে একটা নির্দিষ্ট স্থানে রেখে শালিনী ক্যামেরা দিয়ে ফটো তুলতে শুরু করল। কিন্তু সেই সময় নীলের নজর শুধুমাত্র শালিনীর সুন্দর ফিগারের উপরও টিকেছিল। সত্যি কি দুর্দান্তভাবে মেনটেন করেছে নিজেকে। অনেকক্ষণ পর শালিনী ক্যামেরা নিচে রেখে নীলের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। হারে, আবার ফর্মালিটিস কেন? কখনো যদি তরোয়ালটা দেখার ইচ্ছা হয় তাহলে কোনো দ্বিধা না করে আমাকে কল করো, আমি হাজির হয়ে যাব। এটা বলেই শালিনী তরোয়ালটা নীলের কাছ থেকে ফেরত দিল এবং নীল ব্যাগে রেখে দিল। শালিনী মাথা নেড়ে জিজ্ঞেস করল, নীল, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু বুঝতে পারছি না প্রশ্নটা করা ঠিক হবে কিনা। আরে বলো, কি ব্যাপার? হাসতে হাসতে জিজ্ঞেস করল নীল। এই তরোয়ালটা আগে কার কাছে ছিল আমি জানি না, কিন্তু এটা জানি যে এই তরোয়ালটা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। আমি শুধু জানতে চাই, এই তরোয়ালটা তোমার কাছে কিভাবে এলো? মিত্র পরিবার বহু বছর ধরে এই ব্যবসা করছে। এই পরিবারের সদস্যদের মধ্যে অন্টিক জিনিসপত্রের জ্ঞান রয়েছে। এই তরোয়ালটা নীলের হলেও শালিনীর কোনো সমস্যা ছিল না, কিন্তু ও জানতে চাইছিল তরোয়ালটা নীলের কাছে কিভাবে এলো। শালিনী এই তরোয়ালের গুরুত্ব খুব ভালোভাবে জানত।
সেন পরিবারের জামাই যে এত বছর ধরে ঘর জামাই হিসেবে রয়েছে তার কাছে এত মূল্যবান জিনিস কিভাবে এলো? যদি আমি তোমাকে বলি এই তরোয়াল আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? মুচড়ি হেসে জিজ্ঞেস করল নীল। ঠিক সেই সময় স্টোরের একজন এমপ্লয়ি ছুটে ছুটে কেবিনের ভিতরে এসে বলল, ম্যাডাম তাড়াতাড়ি নিচে চলুন, একটা ঘটনা ঘটেছে, আপনাকে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। কেন, তুমি হ্যান্ডেল করতে পারবে না? স্টোরের এই এমপ্লয়ের নাম বিকাশ গাঙ্গুলি। গত 10 বছর ধরে মিত্র পরিবারের হয়ে কাজ করছে বিকাশ। সে অন্টিক অ্যাপ্রেজার পোস্টে কর্মরত। প্রাইজলেস ট্রেজার দেখে সেটা আসল না নকল তা নির্ণয় করাই ওর কাজ। বিকাশ চাইলে নিজেই সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু চাইছিল একবার শালিনী নিজে কথা বলুক, কারণ এই ডিলটা মিত্রদের জন্য অনেক বড় ব্যাপার। ম্যাডাম, একটা লোক ব্ল্যাক হার্ট অফ ওশিয়ান পার্ল ব্রেসলেট নিয়ে এসেছে। ইটস রিয়ার, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বিকাশের কথা শুনে বোঝা গেল যে বেশ বড় কোনো ডিল এটা। চলো গিয়ে দেখছি। এই বলে বিকাশের পিছু নিল শালিনী, এমনকি নীলকেও ইশারা করল সাথে যাওয়ার জন্য। বিকাশ ভীষণ অবাক হয়ে নীলকে দেখছিল। সে বুঝতে পারছিল না এমন সাধারণ দেখতে একটা ছেলে শালিনী ম্যাডামের সঙ্গে কি করছে। শালিনী ম্যাডাম এই ছেলেটিকে ব্ল্যাক হার্ট অফ ওশিয়ান পার্ল ব্রেসলেট দেখতেই বা কেন ডাকল? ও কি সত্যি এতটা ক্যাপেবল? বিকাশের মাথায় অনেক কিছু চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই যখন সবাই মেন হলে পৌঁছালো, সেখানে নীল একটা ছেলেকে দেখতে পেল। তার হাতে ছিল প্রাচীন যুগের একটা বাক্স। এরকম বাক্স মূলত আদিবাসী পরিবারের কাছে দেখা যায়, অর্থাৎ অথেন্টিক হওয়ার প্রথম কারণটা মিলে গেল। আপনার নামটা জানতে পারি? নম্রভাবে জিজ্ঞেস করল শালিনী। আমার নাম আশিস সর্দার। আপনি কি স্টোরের মালকিন? ওই তরুণ খুব উৎফুল্ল হয়ে প্রশ্ন করল। হ্যাঁ। আমায় একটু দেখাবেন ঠিক কি নিয়ে এসেছেন? মাথা নেড়ে প্রশ্ন করল শালিনী। আশিসও মাথা নেড়ে ওই বাক্সটা শালিনীর হাতে তুলে দিয়ে বলল, এটা আমার পরিবারের অ্যানসেস্টার ট্রেজার। এটাই আমাদের সর্বশেষ সম্পত্তি। আজকে যদি আমার টাকার প্রয়োজন না থাকতো, হয়তো কখনোই আমরা বিক্রি করতে আসতাম না। মাথা নেড়ে খানিকটা সমবেদনা জানালো শালিনী। ঠিক সেই সময় আশেপাশের অন্টিক স্টোরের সবাই ওই পিসটা দেখার জন্য ভিড় করল। এরকম ধনসম্পদের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। শালিনী ওই বাক্সটা খোলার পরই কালো মুক্তোর একটি ব্রেসলেটের উপর সকলের নজর পড়ল। আলোতে ব্রেসলেটটা যেন আরও বেশি চকচক করছিল। পুরো ব্রেসলেটটায় বিশাল বড় এবং অ্যান্টিক ব্ল্যাক পার্ল খোদাই করা ছিল। শোনা যায় এই রকম ব্ল্যাক হার্ট অফ ওশিয়ান পার্ল সমুদ্রের অনেক গভীরে পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। পিওর ব্ল্যাক হার্ট অফ ওশিয়ান পার্ল ব্রেসলেট। বিস্মিত হয়ে নিজের মনেই নামটা আওড়াতে থাকল শালিনী। ব্ল্যাক পার্লের কোয়ালিটি খুবই দুর্দান্ত। এটা টেক্সচার আর চমক দেখে মনে হচ্ছে 1000 বছরের পুরনো। অন্যান্য অন্টিক শপস মালিকরা ব্রেসলেটটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল। আপনারা দেখছেন, অনেক কিছুই জানেন, চমকিত হয়ে বলল আশিস। শালিনী কয়েক মিনিট ধরে ওই ব্রেসলেটটার দিকে তাকিয়েছিল। তারপর সে নিজের মুখ তুলে আশিসকে জিজ্ঞেস করল, তুমি ব্রেসলেটটা কত টাকায় বিক্রি করতে চাও? 5 কোটি, হাসতে হাসতে বলল আশিস। এই পর্বটি এখানেই শেষ। বাকি পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আমার নাম আশিস সর্দার। আপনি কি এই স্টোরের মালকিন? ওই তরুণ খুব উৎফুল্ল হয়ে প্রশ্ন করল। হ্যাঁ। আমায় একটু দেখাবেন ঠিক কি নিয়ে এসেছেন আপনি? মাথা নেড়ে প্রশ্ন করল শালিনী। আশিসও মাথা নেড়ে ওই বাক্সটা শালিনীর হাতে তুলে দিয়ে খুব ইমোশনাল হয়ে বলল, এটা আমার পরিবারের অ্যানসেস্টার ট্রেজার। এটাই আমাদের সর্বশেষ সম্পত্তি। আজকে যদি আমার টাকার প্রয়োজন না থাকতো, তাহলে হয়তো এটা কোনোদিনই আমরা বিক্রি করতে আসতাম না। মাথা নেড়ে খানিক সমবেদনা জানালো শালিনী। ঠিক সেই সময় আশেপাশের অ্যান্টিক স্টোরের সবাই ওই পিসটা দেখার জন্য ভিড় করল। এরকম ধন সম্পদের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। শালিনী ওই বাক্সটা খোলার পরই কালো মুক্তোর একটি ব্রেসলেটের ওপর সকলে নজর পড়ল। আলোতে ওই ব্রেসলেটটা যেন আরও বেশি চকচক করছিল। পুরো ব্রেসলেটটায় বিশাল বড় বড় এবং অ্যান্টিক ব্ল্যাক পার্ল খোদাই করা ছিল। এই কালো মুক্তো দেখেই বোঝা যাচ্ছিল পরিবারের আভিজাত্য। এত দুর্দান্ত কালো মুক্তো এর আগে কখনো দেখেনি শালিনী। শোনা যায় এই রকম ব্ল্যাক হার্ট অব ওশান পার্ল নাকি সমুদ্রের অনেক গভীরে পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। পিওর ব্ল্যাক হার্ট অব ওশান পার্ল ব্রেসলেট। বিস্মিত হয়ে নিজের মনেই নামটা আওড়াতে থাকল শালিনী। ব্রেসলেটটির টেক্সচার আর চমক দেখে মনে হচ্ছিল কম করে হলেও 1000 বছরের পুরনো।
অন্যান্য অ্যান্টিক শপের মালিকরা ব্রেসলেটটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল। আপনারা দেখছি অনেক কিছুই জানেন, চমকিত হয়ে বলল আশিস। শালিনী কয়েক মিনিট ধরে ব্রেসলেটটির দিকেই তাকিয়েছিল, তারপর মুখ তুলে আশিসকে জিজ্ঞেস করল, তুমি ব্রেসলেটটা কত টাকায় বিক্রি করতে চাও? 5 কোটি, হাসতে হাসতে বলল আশিস। আপনি তো অ্যান্টিক স্টোরের মালকিন, আপনি জানেনই 1000 বছরের পুরনো এরম সম্পত্তির দাম কত হতে পারে। এটা তো সম্পূর্ণ আসল এবং আদিবাসী পৌরাণিকতার প্রতীক। হাত নেড়ে শালিনীকে বোঝানোর চেষ্টা করল আশিস। শালিনী মাথা নাড়ল, কিন্তু তার নজর তখনও ব্রেসলেটের ওপরেই ছিল। ওই মুক্তগুলো দেখে ওর একটু অদ্ভুত লাগছিল। নীল, যিনি দূর থেকে সবটা দেখছিলেন, মনে মনে হাসছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন ব্যাপারটা এতটা সোজা নয়। এদিকে অন্যান্য দোকানের মালিকরা আলোচনা করতে শুরু করল। মাত্র 5 কোটি? এত ভালো ব্রেসলেটের মূল্য মাত্র 5 কোটি? শালিনীর ভাগ্য তো খুব ভালো। ঠিক সেই সময় এক তরুণ এসে স্টোরে ঢুকল। এক্সকিউজ মি? বিকাশ এগিয়ে গিয়ে নম্রভাবে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আমার নাম তন্ময় পোদ্দার। আমি এখানে বিজনেস ট্রিপে এসেছি। অ্যান্টিক জিনিস সংগ্রহ করা আমার শখ। শুনেছি পুরো কলকাতায় শুধুমাত্র মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামেই বহু প্রাচীন সম্পদ পাওয়া যায়। আজকে আমি একটি জিনিস কিনতে চাই। টাকার বিষয়ে ভাবতে হবে না, আমার শুধু জিনিসটা পছন্দ হওয়া নিয়ে কথা। তন্ময়ের নজর সোজা গিয়ে পড়ল শালিনীর হাতে থাকা ব্রেসলেটের ওপর। এই ব্রেসলেটটা কি আসল ব্ল্যাক হার্ট অপারেশন পার্ল? আরে দেখে না ভেঙে না যায়? ব্যত্যস্ত হয়ে বলল আশিস। চিন্তা করবেন না, যদি ভেঙে যায় আমি ক্ষতিপূরণ দিয়ে দেব ভাই। ব্রেসলেট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো তন্ময়। তারপর বলল, ভাই এটা তুমি কত টাকায় বিক্রি করছো? 5 কোটি। কোনো সময় নষ্ট না করে তন্ময় বলল, ঠিক আছে, এটা আমার চাই, আমি কিনে নেব। আশিস গর্বে ভরে গেল। শালিনীকে এমনভাবে দেখল যেন মনে মনে বলছিল, ম্যাডাম আপনি দেরি করলেন আর ডিলটা হাতছাড়া হলো। শালিনী উত্তেজিত কণ্ঠে বলল, তন্ময়, আপনার কি অকশনের নিয়ম জানা নেই? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। আমার এখনো আশিসের সঙ্গে কথা শেষ হয়নি। কিন্তু তন্ময় বলল, আপনি অনেকক্ষণ ধরে দেখছেন কিন্তু কেনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না, আর আমার টাকার দরকার এখনই। আমি কারো সময় নষ্ট করতে চাই না। মিনতি করে বলল আশিস। ঠিক আছে, এটা আমি নেব, বলে ফেলল শালিনী। ওর এই হটকারিতা দেখে অবাক হয়ে গেল নীল। মনে মনে ভাবল, এই মুক্ত ব্রেসলেট যদি আসল হতো তাহলে এর মার্কেট ভ্যালু কয়েকশো কোটি টাকা। 5 কোটিতে বিক্রি করা মানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এবার তন্ময় বলল, শুনুন, ভুলে যাবেন না প্রথমে আমি নেব বলেছি। আমার পছন্দ হওয়ার পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এভাবে আমার থেকে এটা কেড়ে নিতে পারেন না। ভাই, আমি তোমাকে 10 কোটি টাকা দেব, আমার সঙ্গে ডিল করো। শালিনী এবার দৃঢ়কমে বলল, আপনি নিজে আমার স্টোরে এসেছেন, এখন তৃতীয় কেউ এসে বেশি টাকা দিলে তো সেটা গ্রহণযোগ্য নয়। অন্যান্য দোকানদাররাও শালিনীর পক্ষে কথা বলল। তন্ময় তবু বলল, দেখুন ভাই, লাইফের রিয়ালিটি হলো টাকা। আমি তোমাকে 5 কোটি বেশি দিচ্ছি, এটাই বুদ্ধিমানের কাজ। নীল দূরে দাঁড়িয়ে মুচকি হেসে ভাবছিল, আশিস আর তন্ময় দুজন মিলে শালিনীকে বোকা বানাচ্ছে, কিন্তু ও বুঝতে পারছে না কেন। বাকিরাও কি অন্ধ হয়ে গেছে? তখন আশিস বলল, তন্ময়, আমি টাকার জন্য প্রিন্সিপাল জলাঞ্জলি দিতে পারব না, তাই এই ম্যাডামের কাছে বিক্রি করতে হবে। হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিল বোকা ছেলে, চাপা গলায় বলল তন্ময়। তারপর শালিনীর দিকে তাকিয়ে অভিনন্দন জানালো, কংগ্রাচুলেশনস, আপনি সত্যি লাকি। এই ব্রেসলেটের আসল মূল্য প্রায় 50 কোটি টাকা, কিন্তু মাত্র 5 কোটিতে পেয়ে গেলেন। শালিনী মৃদু হেসে বাক্সটা হাতে নিয়ে বিকাশকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আশিসের পেমেন্ট ক্লিয়ার করো। ঠিক সেই সময় সবার মাঝে এসে দাঁড়ালো নীল। শালিনী, এই ব্রেসলেট কিনলে তুমি তোমার এতদিনের ব্যবসা নিজের হাতে নষ্ট করে দেবে। সবাই স্তব্ধ হয়ে গেল।
আশিস প্রশ্ন করল, আপনি কি বলতে চাইছেন? বেশি কিছু না, শুধু এটাই বলতে চাই যে এই ব্রেসলেটটি নকল, আর তোমার অভিনয় তো তার থেকেও খারাপ। শালিনী অবাক হয়ে নীলের দিকে তাকালো। চারপাশে ফিসফিস শুরু হলো। এই ছেলেটা কে? সাহস তো কম নয়। শালিনীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে। কেউ কেউ দাঁত কিচিরে বলল, আমাদের সবার চোখে আসল মনে হলো, এনার মনে হলো নকল, নিশ্চয়ই ঝামেলা করতে এসেছে। কিন্তু নীলের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। নীল কি সত্যি সত্যি কথা বলছে? ও কি সেটা প্রমাণ করতে পারবে? শালিনী কি নীলের কথায় ভরসা করবে? তাহলে কি ঘটতে চলেছে আগামীতে? পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অপেক্ষা করুন। ধন্যবাদ।